নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক রূপম রায় এবং সুকান্ত দাসের কলমে জমজমাট দুটি তারানাথ তান্ত্রিকের গল্প কাম পিশাচিনী এবং জীবন কাঠি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে রিতম এবং ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে কৌশিক, রিয়া, RNM অভিষেক, পার্থ, রাজ, অন্তরা, অভিষেক এবং বর্ণিশা। শুরু হতে চলেছে আজকের প্রথম গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাম পিশাচিনী। আজ সকাল দিয়েই বেশ ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে, সাথে ঝোড়ো হাওয়াও বয়ে চলেছে। মেসের ব্যালকনিতে বেশ বসেই একটা সিগারেট টানছিলাম। ঘড়িতে তখন বেলা 10টার ঘণ্টাটা ঢং করে বাজল। আজ আর সময়ের গণ্ডি নিয়মে বাঁধতে পারবে না, কারণ আজ রবিবার, ছুটির দিন। তার ওপর মেঘলা আর ঝিরঝির বৃষ্টির আবহাওয়াটা মনটা যেন অদ্ভুত এক আনন্দে ভরে উঠছিল। হঠাৎ করেই তারানাথ জ্যোতিষের নামটা মাথায় এলো। আসলে তারানাথ আর বৃষ্টিটা ঠিক এমনই, আমার মনে হয় যেন দুটোরই কিছু মিল আছে। বৃষ্টির আবহাওয়া হলেই প্রথমে মাথায় যেটা আসে সেটা হলো তারানাথের জীবনের অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প। তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না। রেডি হয়ে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে দেখতে হবে কিশোরী কোথায়। ওকেও সঙ্গে করে নিয়ে গেলে আড্ডাটাও জমে ভালো। তা ভাইয়া, বেরোচ্ছ কোথায়? ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে যাওয়ার ইচ্ছে নাকি? আমাকে অবাক করে দিয়ে কিশোরী বলে উঠল। আমি পেছনে ফিরে দেখি হাসি হাসি মুখ করে হাতে একটা কালো রঙের ছাতা হাতে দাঁড়িয়ে আমার বন্ধু কিশোরী সে। তা তোমাকেও তো দেখছি টেনেছে তারানাথের গল্প শোনার নেশা। ঠিকই বলেছ ভাইয়া, তার ওপর অফিসের চাপ, আগের সপ্তাহেও আসার সময় পাইনি, তাই মনটা খালি যাই যাই করছিল, তাই বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখা তো আমার সাথে হয়। এই শোনো না ভাই, তুমি কি কিছু খেয়েছো সকালের খাবার? ওই সকালে সামান্য চা, ওইটুকুই যা, সাথে গোটা 2-1 বিস্কুট। বলছি কচুরি চলবে নাকি? হ্যাঁ, হরিদার দোকানের দিক দিয়ে গরম গরম গন্ধ ভেসে আসছে যে, নাকি নিয়েই নেওয়া যাক, কি বলো? তা ঠিক আছে, তুমি নাও। আমি বরং ওপারে ঘুমটি দিয়ে 500 সিগারেটের একটা প্যাকেট কিনে নিই। লোকটা দারুণ ভালোবাসে এটা, আর সিগারেট ছাড়া এই গল্প জমেও না, কি বলো? দুজনেরই হাতে এখন ছাতা ছাড়া একটা করে ঠোঙা। কিশোরীরটা যদিও এখন পকেটে চালান হয়ে গেছে। আর একটু হেঁটেই পৌঁছে গেলাম মটলেনের সেই পুরনো বাড়িটার দরজার সামনে, যেখানে এখনও বৃষ্টির জন্য অর্ধেক রং চটে যাওয়া সাইনবোর্ডটা এক কাত হয়ে পড়ে রয়েছে। আর তাতে বড় বড় করে লেখা আছে তারানাথ চক্রবর্তী। বাকি কথাগুলোর রং চটে গেছে। সাইনবোর্ডের অবস্থা দেখে আমার মন খারাপ হলেও গৃহস্বামীর কিন্তু এই সব দিক থেকে আমল দেওয়ার সময় নেই। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লাম। সঙ্গে সঙ্গে চারি এসে দরজা খুলে দিল। আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। ইমা, একদমই ভিজে গেছেন দেখছি। দাঁড়ান আপনারা, আমি মোছার কিছু নিয়ে আসি। আমি চারির হাতের ঠোঙাটা তুলে দিয়ে বললাম, এই গরম গরম আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। ভালো করে গা হাত পা মুছে যখন তারানাথের ঘরে গিয়ে ঢুকলাম, তারানাথ দেখি তখন বাইরের দিকে বৃষ্টির দৃশ্য দেখছে জানলা দিয়ে। আমাদের দেখে হাসি মুখে এদিকে ফিরে বলল, বৃষ্টি হলে পরেই শুধু এই বুড়োটার কথা মনে পড়ে নাকি? এ মাছি চিচি, সেটা নয় ঠাকুর মশাই। ব্যাপারটা হলো অফিসে কাজের চাপ এত যে রোববারও পারলে কাজ দিয়ে দেয়। কি আর বলি বলুন? ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো। মেঝেতে তক্তপোষটা পাতাই ছিল। আমি আর কিশোরী ভাগাভাগি করে বসে পড়লাম। এরই মধ্যে চারিমা দেখি গরম গরম কচুরি আর ছোলার ডালের তরকারি নিয়ে হাজির। বাবা, গরম গরম কচুরি দেখছি। সকালের খাবার এটাই মনে হয়। তাই জন্যই তো একটু বেশি করে নিয়ে এলাম। চলুন আপনিও বসুন, গরম গরম খেয়ে নিন, ভালো লাগবে। কিশোরী বেচারা ততক্ষণে খিদের জ্বালায় একটু কচুরিতে কামড় বসিয়েই বলল, আহা, অমৃতের স্বাদ,
অতুলনীয়। এবার যদি ঠাকুরমশাইয়ের কাছে একটা দারুণ গল্প শুনতে পারি, তাহলে যে রবিবারের ছুটিটা দারুণ কাটবে। হ্যাঁ ঠাকুরমশাই, আজ একটা বেশ জমজমাট গল্প হোক, তবেই না জমবে ব্যাপারটা। বাইরের বৃষ্টিটার তেজ যেন আরো বেড়ে গেছে, ঝমঝম করে পড়ছে। খাওয়া দাওয়া শেষ করে তারানাথ বলল, দাঁড়াও, আমি গড়গড়াটা সেজে নিই, তামাক খুব দরকার এখন। কিশোরী হাসি মুখে পকেটে হাত ঢুকিয়ে বার করে দিল সদ্য কেনা একটা পাসিং শোয়ের প্যাকেট। তারানাথ তো সেটা পেয়ে বেজায় খুশি। সে একটা সিগারেট বার করে তাতে আগুন জ্বালল। সে একটা মস্ত বড় টান মেরে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বলল, সে অনেক বছর আগের কথা। আমার বয়স তখন 26 কি 27 হবে। তখন বেশ চলছে নিজের গুরু খোঁজা আর ওই সাধু সঙ্গ লাভের চেষ্টা। তাই এদিক ওদিক ঘুরতাম। এইভাবেই সেইবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়লাম বাড়িকুল বলে একটা গ্রামে। নাম শুনেছ কি তোমরা? বাড়িকুল হলো দক্ষিণ বাঁকুড়ায় অবস্থিত জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের ছোট্ট একটি প্রত্যন্ত গ্রাম। সত্যি বলতে গ্রামটা এতটাই সুন্দর যে এখনো আমার মনে ধরে আছে। আমি যে সময়ের কথা বলছি তা প্রায় 25 বছর আগেকার ঘটনা। তখন গ্রাম বলতে সত্যি গ্রাম। শহরের ছোঁয়ার ছিটে ফোঁটাও পড়েনি ওই দিকে। আমি তখন বাঁকুড়ার মহাশ্মশানগুলোতে ঘুরে চলেছি। সংসার ছেড়ে বেরিয়েছি অনেক দিন হলো। বাড়িতে ফেরার মনোভাব নেই তখন মনে। অনেক দিন ধরে হেঁটে চলেছি। রাস্তায় চলতে চলতে প্রায় বিকেল হলো। আমি তখন শাল পিয়াল বটবৃক্ষের জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছি। চারিদিকে তাকিয়ে শুধু শান্ত বনের নিস্তব্ধতা অনুভব করা যায়। পাখিদের কলতানে মনটা জুড়িয়ে যায়। আর বনের এক মধুর সুগন্ধ আছে, তা তো আলাদাই। মেঠো পথে হাজারো বনের পাতা পড়ে যেন পথের শরীরটাকে ঢেকে দিতে চাইছে। আর এই পথ বুঝলাম কোনো গ্রামের দিকেই চলেছে। তখনও আমি সেই গ্রামের নাম জানতাম না, তাই এগিয়ে চললাম। আমি মনে মনে ভাবলাম, সন্ধে হতে এখনো অনেকক্ষণ বাকি, তার আগে নিশ্চয়ই গ্রামে পৌঁছে যাব। তাই হাঁটা শুরু করলাম বেশ জোরেই। সামনে এগোতেই গাছ গাছড়া জঙ্গল সরে বেরিয়ে এলো এক নদী। বেশ টইটুম্বুর জল সেই নদীর। তখন মনে হয় সবে ভাটা পড়েছে, কারণ জল একটু দূরেই। পাড়ে এসে দাঁড়িয়েছি, দেখি এক মাঝি তার নৌকোয় লোক নিয়ে ও পারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাকে দেখে সে থামল। মাঝি বলল, আরে ঠাকুর মশাই, উনি পার হবেন নাকি? এখানে চলে আসেন না, আমি সাইরা দেই। আমি বুঝলাম। আমার পোশাক দেখেই সে বুঝতে পেরেছে আমি ব্রাহ্মণ। আমিও চড়ে বসলাম। সত্যি বলতে কি, সকাল থেকে হেঁটে অনেকটাই ক্লান্ত। সে জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই, আপনি চললেন কদ্দূর? মা যে পথে নিয়ে চলতে চান সেই পথেই চলি ভাই আমি। তা
হলে এ গায়ে থাকবেন কোথায়? এখানে কোনো মায়ের মন্দির আছে? আছে বই কি, জমিদার বাড়ির ঠিক পাশেই বড় মাঠ, তা পেরোলে এক বিল, তার সাথেই লাগানো মা মহাকালী জাগ্রত মন্দির। গ্রামের সবাই মাকে মান্যিগণ্যি করে আর ভক্তি ভরে পূজাও দেয়। কথা বলতে বলতে আমি দেখি সামনে এক অপরূপ সুন্দর দৃশ্য। নৌকো থেকে জঙ্গল তখন দূর থেকে দেখতে দেখতে মিলিয়ে গেল। এবার যত দূর দেখা যায় শুধু দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। আকাশে সূর্য অস্ত যাবার জন্যে নিজের আভা লালচে করে এনেছে। চারিদিকে আকাশময় লালচে আভা ছড়িয়ে রয়েছে। দিগন্ত বিস্তৃত মাঠে তখন অল্প হাওয়ায় দুলছে সোনালি ধান। এক অপার সৌন্দর্যের দৃশ্য আমার চোখে ধরা পড়ছে। আমি হতভম্ব হয়ে শুধু দেখছি। আমার দেশের এই গ্রামের দৃশ্য কোথাও নেই, চাইলেও কোথাও পাবে না। আমার মনে হলো এই রকম সুন্দর অপার্থিব সূর্যাস্ত আমি আগে আর কখনো দেখিনি। সাধে কি জীবনানন্দ এই গ্রামের প্রেমে পড়েছিলেন? মাঝি তখনও দাঁড় বেয়ে চলেছে। মাঝি ভাই এবার নৌকো পাড়ে লাগিয়ে বললেন, নেন ঠাকুর মশাই, এসে গেছি আপনার বাড়িকুল গ্রাম। আর এইখান দিয়ে মিনিট খানেক পথ পেরিয়ে গেলে আপনি গ্রামের মন্দির পেয়ে যাবেন, যার কথা বলেছিলুম। নৌকোর বাকি যাত্রীরা আগেই নেমে গেছে। আমি কাছে পৌঁছে মাঝিকে 2টি টাকা দিতেই সে বলে উঠল, এ কি করছেন? আপনি বাহুন মানুষ, আপনাকে এইটুকু পৌঁছে দিতে পেরিয়ে আমি ধন্য। ওটি দিয়ে আমায় ছোট করবেননি। অনেক জোরাজুরি করার পরও সে কিছুতেই টাকা নিল না। সত্যি গ্রামের মানুষের মন কত সরল। আমি সেই চলা শুরু করলাম মাঝির বলা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে যদি একটু ঠাঁই মেলে। গ্রামের মেঠো পথ, রাস্তায় বাতি নেই। চাঁদের আলোতে দেখতে দেখতেই পৌঁছে গেলাম সেই মন্দিরের কাছে। গ্রামের মন্দির, তাই সেখানে তখনও পুরোহিত মশাই আছেন। সন্ধ্যা পুজো শেষ করেছেন বোঝা গেল। মন্দির কিন্তু বেশ বড়, বাইরে ছাদ দেওয়া, ভক্তদের বসে থাকার জায়গা আছে। আমি সেইখানে গিয়ে বসলাম সামনেই। আমি এবার ভিতরে গিয়ে দেখলাম অদ্ভুত সুন্দর মা মহাকালীর এক কালো পাথরের বিগ্রহ, সরল আভরণ। এত সুন্দর দেবী প্রতিমা, তাও আবার কালো, দেখা যায় না। মায়ের ললাট লাল, দেহে লাল জবা ফুলের মালা। আমার মন চাওয়ার আগেই হাত দুটো জোর হয়ে এলো। আমি এই রূপে মোহিত হয়ে ভক্তি ভরে মাকে প্রণাম করলাম। সত্যি মায়ের ভক্ত হয়ে ধন্য ধন্য। মায়ের ইচ্ছেতেই এইখানে ছুটে আসতে পেরেছি। এরই মধ্যে কখন যে পুরোহিত মশাই এসে দাঁড়িয়েছেন আমি বুঝতে পারিনি। আমি ঘুরতেই তিনি বললেন, তুমি কে? দেখে তো এক ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। আমি প্রণাম করে বললাম, ঠিকই ধরেছেন, আমি এক সামান্য পথিক।
পথে পথে চলতে ভালোবাসি, আর মায়ের ডাকে ছুটে চলি। তা তোমার নাম কি? আমার নাম তারানাথ চক্রবর্তী। নামটা শুনে তিনি যেন হতবাক হয়ে গেলেন। বললেন, আপনি আপনি সেই মহান সাধক যে মহামায়ার ডাকে তারাপীঠে মায়ের পুজো করেছিলেন, মাকে নিজে আদেশ দিয়েছিলেন, আপনিই তিনি? আগের বছর তারাপীঠে অদ্ভুতভাবে পুরোহিতের মৃত্যুর পর আপনি মায়ের পুজো করেছিলেন, তাই না? আচ্ছা, আপনি এখানে? কি সৌভাগ্য! সবই যে মায়ের ইচ্ছে। তিনি ভক্তি ভরে আমায় প্রণাম করতে এলেন। না 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 না, মায়ের সামনে এসব কেন? আপনিও ব্রাহ্মণ মানুষ, মায়ের মন্দিরে মাকে ভক্তি ভরে প্রণাম করুন। এই অধমত মায়ের সন্তান, মায়ের দেখানো পথেই শুধুমাত্র চলি। আমি একটু দূর থেকেই দেখতে পাচ্ছিলাম মন্দিরে মায়ের বেদির ঠিক একটু এগিয়ে সোজা বরাবর একজন মহিলা বসে আছে এবং তার চোখ সোজাসুজি মায়ের বেদির দিকে। আমি ওই দিকে তাকিয়াছি দেখে পুরোহিত মশাই বললেন, ও নীলা, এই গায়েরই নিধুর বামুনের বউ। খুব কষ্ট গোর। এই মাত্র 4 দিন আগেও নিজের ছেলেকে নিয়ে দিব্যি ঘর সংসার করছিল। ভগবান ওর এই সুখটুকুও রাখলেন। ওর মাত্র 10 বছরের এক ছেলে ছিল। এই 4 দিন হলো তাকে কেউ আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে ছেলেটি যেন উবে গেছে। এই কি করে সম্ভব? গ্রামের কোনো ছেলে হারিয়ে যাবে আর কেউ জানবেও না? হ্যাঁ ঠাকুরমশাই, তাও হলে তো হতো। এই নিয়ে 3-3টে ছেলে এইরকম ভাবেই উধাও হয়ে গেছে গ্রাম থেকে। আর বললে বিশ্বাস করবে না ঠাকুরমশাই, গ্রামের মানুষ তো এও বলা বলি শুরু করে দিয়েছে যে কোথা থেকে কোনো অভিশাপ লেগেছে গায়ের উপর, না হলে এমন হয়। তা এত বড় ধরনের সমস্যা গ্রামের পুলিশ কি বলে? পুলিশ তো আছে একসাথে 5 গ্রাম নিয়ে। সেখানে নালিশ জানালেও সুরাহা কিছুই হয়নি ঠাকুর। এমন সময় হঠাৎ করেই সেই মহিলা যিনি দূরে বসেছিলেন হঠাৎই কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে লুটিয়ে পড়লেন। ঠাকুর, যে করেই হোক আমার বাচ্চাকে উদ্ধার করেন ঠাকুর। কোথায় চলে গেল আমার মানিক, আমার বাচ্চা? মা মা মা, তুমি শোনো, তুমি তোমার মনের ইচ্ছে মা মহামায়ার কাছে জানাও। তিনি নিশ্চিত তোমাকে সাহায্য করবেন। ভগবানের ওপর বিশ্বাস রাখো মা। তুমি এখানে বসো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমার ছেলেকে খুঁজে বার করার। আমি চেষ্টা করব, তুমি ভরসা রাখো। আসলে চোখের সামনে কোনো মায়ের চোখের জল পড়তে দেখলে আমার ভালো লাগে না। মায়ের মায়া অপরিসীম। আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। কতদিন আমার মাকে দেখতে পাই না। এমন যেন আমার মনে জেদ চেপে গেল। এই মাকে নিজের সন্তানের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যেন আমার। আর এই অভিশাপ দূর করার জন্যই হয়তো মা মহামায়ার টানে আমি এই গ্রামে এসে পড়েছি। এমন সময় পুরোহিত মশাই বললেন, ঠাকুরমশাই, আপনি আজ আমার সাথে আমার ঘরে চলুন। সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করবেন। একদিন না হয় এই গরিবের বাড়িতেই অতিথি হয়ে আসুন। আমিও আপত্তি জানাইনি। সারাদিন ক্লান্ত ছিলাম। তখনকার গ্রামের মানুষের বাড়িতে বেশি কিছু না থাকলেও ডাল ভাত ঠিক সব সময় মজুদ থাকতো ঘরে। তখন তো এত পরিবহন ব্যবস্থা উন্নতি করেনি। গ্রামের ফসল গ্রামেই থাকতো। রাতে ডাল ভাত, ঘি, আলু ভাজা আর শেষ পাতে 1 গ্লাস করে বাড়ির গরুর দুধ। বাড়িতে ব্রাহ্মণ, বউ
আর তার সাথে তাদের 2 ছেলে। বড় ছেলের বয়স 15 হবে। সবাই বেশ অতিথিবৎসল হওয়ায় খাওয়া দাওয়া শেষ করে যখন উঠোনে বসলাম অধিরথের সাথে কিছু কথা বলতে, তখন রাত বেশ হয়েছে। অধিরথ হলো সেই ব্রাহ্মণের নাম। আমি জিজ্ঞেস করলাম, তা যে 3টি ছেলে নিখোঁজ হয়েছে তাদের বাড়ি কি এই গ্রামেই? হ্যাঁ ঠাকুরমশাই, সবারই বাড়ি এই গ্রামেই। ওই যে পণ্ডিত রমাকান্ত মুদির আর নিধু বামুন, এই যে ছেলে 3 জন পর পর। তা তুমি আমায় বলতে পারবে তাদের বাড়িগুলো কোথায়? কেন নয় ঠাকুরমশাই, ওই তো মুদির দোকান আপনি আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন। আর ওই রমাকান্ত পণ্ডিত গ্রামের পাঠশালায় পড়ায়, আপনি তাকে সেখানে পেয়ে যাবেন। গ্রামের পাঠশালার রাস্তা যাকে জিজ্ঞাসা করবেন সবাই বলে দেবে। কিন্তু মুদিকে দোকানে পাবেন কি না জানি না। তার ছেলে হারানোর শোক এত যে সে ব্যবসা প্রায় তুলেই দিয়েছে। একটাই ছেলে তো, সেই শোকেই। মনে মনে বললাম, সত্যি কি শুরু হয়েছে এই গ্রামে? চোখের সামনে মায়ের কোল থেকে ছেলেরা হারিয়ে যাচ্ছে। মনটা ভার হয়ে গেছিল। তাই একটু আধটু কথা হলো সেই দিন অধিরথের সাথে। ওঠার আগে সে আমায় বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি বললে কাল আমি আপনার সাথে ওদের বাড়ি চিনিয়ে নিতে পারি। না 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 না, তুমি কেন এসবের মধ্যে যাবে? আর তোমার বিস্তর কাজ মন্দিরে, তুমি সেই সবই দেখো, আমি নিজেই খুঁজে নেবক্ষণ। আসলে আমি নিজেই ব্যাপারটা তখন খুঁজে দেখতে চাইছি। সেই দিন রাত্রে ঘুরে ঘুরে ক্লান্ত থাকার জন্য শুতেই ঘুম এসে গেল। আমি পরের দিন সকালে বেরোলাম গ্রামের উদ্দেশ্যে। পাঠশালা খুঁজে নিতে কোনো অসুবিধাই হয়নি। পণ্ডিত রমাকান্তের সাথেও দেখা হলো। তার শরীর যেন অনেকটাই খারাপ মনে হলো। আর ছেলে হারানোর শোকেই হয়তো। কথা বলে বুঝলাম নিতান্তই পাঠশালায় পড়ানো থাকে, তাই তিনি এসেছেন পেটের টানে। মুদির দোকানে গিয়েও দেখি এক অবস্থা। মুদির বউ ছেলের কথা জিজ্ঞেস করায় কেঁদে উঠল। সেই একই সব কথা। মনটা খারাপ হয়ে গেল ভীষণ। আমি এবার চলতে শুরু করলাম ধীরে ধীরে মাটির দিকে পথ চেয়ে। কিন্তু হাঁটতে হাঁটতে একটা ব্যাপার আমার মাথায় এলো। যে 3 বাড়িতে আমি গেলাম তারা প্রত্যেকে কিন্তু ব্রাহ্মণ। তার মানে 3 জন ছেলে নিখোঁজ, তাও সৎ ব্রাহ্মণের ছেলে সবাই। আমার মনটা যেন কোথাও কু ডাকছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে। মধুসুন্দরী দেবীর কৃপায় এই ক্ষমতা আমি পেয়েছিলাম। কোথাও কিছু ভুল বা খারাপ হলে আমি তা আগে থেকেই বুঝতে পারি। চলতে চলতে সামনে নদীর ধার দিয়ে হাঁটতে থাকি। নদীতে তখন জোয়ার চলছে। হঠাৎ করেই আমার চোখে পড়ল নদীর তীরে যে জায়গায় একটু জঙ্গল বেশি, সেইখানেই বড় পুরাতন একটা নষ্ট হয়ে যাওয়া ভিটে বাড়ি প্রায় ভেঙে পড়েছে এমন অবস্থা। জায়গাটার এমন অবস্থান যেন অদ্ভুত মায়ায় এটি তৈরি। পেছনে হলো নদীর অবস্থান, আর সামনে জঙ্গল একটু হলেও ঘন।
এই দিকে আশা করি বিশেষ কেউ আসে না। শান্ত নিরিবিলি পরিবেশ। আর একটু এগিয়ে দেখব ভাবলাম, কারণ কেন জানি না এই জায়গায় আমি যেন কিছু শক্তির আভাস পাচ্ছিলাম। আর সামনেই জঙ্গল, তার মধ্যে থেকে উঁকি দিচ্ছে একটা বড় ধরনের গাব গাছ। আমি গ্রামের ছেলে, গাছ আমি ভালোই চিনি, কিন্তু দূর থেকে ও কি দেখা যাচ্ছে? সেই গাব গাছটার ঠিক তলায় এক মানুষ বসে, যার সারা শরীরে লাল বসন পরিহিত, যেমন আমরা তান্ত্রিক বা কাপালিকদের দেখে থাকি। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, তাই আস্তে করে ঝোপের আড়ালে চলে গেলাম। সেই তান্ত্রিক সেই বড় ধরনের গাব গাছটার তলায় বসে নিজের মনে ধ্যান করছে। তাকে দেখে আমার ঠিক ভালো লাগলো না। কোনো সাধক মানুষ হলে তারা অবশ্যই সাধনা করার জন্য আশ্রয় নেয় শ্মশানের পবিত্র ভূমিতে। আর ইনি এখানে কি করছেন? আমি এবার আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলাম। পায়ের নিচের পাতা তখন খসখস করে শব্দ হয়ে ওঠায় সেই তান্ত্রিক হয়তো জেগে গেছে। আমি তখন তার সামনে হাত জোর করে বললাম, হে সাধক, আপনি কে? এই বড় নির্জন জায়গায় আপনি কি করছেন? কিন্তু আমার কথা শুনে সেই তান্ত্রিক যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তোর এত বড় আস্পর্ধা! তুই আমার সাধনার ক্ষেত্রতে এসে অনধিকার প্রবেশ করে আবার আমায় জিজ্ঞেস করছিস আমি কে? হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নেই। ফিরে যা, ফিরে যা এখান থেকে, চলে যা তাড়াতাড়ি। আমার সাধনার ক্ষেত্রের আশেপাশেও যেন না দেখতে পাই তোকে আর। যখন সে কথাগুলো বলছিল, তার চোখের মণিগুলো যেন লাল আভার মতো জ্বলছিল। আমার এই রকম অতর্কিত যাওয়া তার পছন্দ হয়নি, তাই সে হয়তো ভীষণ রেগে গেছে। তাই আমি মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম, কিন্তু আমি যা দেখলাম তা তোমরা বিশ্বাস করতে পারবে না। সেই তান্ত্রিক যেখানে বসেছিলেন সেখান থেকে কিছুটা পরেই দেখতে পেলাম এক যজ্ঞ কুণ্ড, যেখানে অনেক কালো ছাই জড়ো হয়ে পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে অসংখ্য পালক, কোনো মুরগি জাতীয় প্রাণীর। আর মাটি সেইখানে লাল কিন্তু শুকনো। সেখান দিয়ে বেরিয়ে আসতে আসতে আমি এইটুকু বুঝতে পারছি, এ তান্ত্রিক সাধারণ তান্ত্রিক নয়। আর সে অবশ্যই উচাটন ক্রিয়া করে পিশাচের আহ্বান করেছিল, আর সেটা খুবই গোপন ক্রিয়ায়, কেউ যাতে টের না পায় তার জন্য। আর হঠাৎ করেই আমি ওর সাধন ক্ষেত্রে উপস্থিত হয়েছি, সেই জন্যই তিনি ক্ষুণ্ণ হয়েছেন। সে হয়তো চায় না তার গোপন সাধনার কথা কেউ জানুক। আমি জানি এই সমস্ত তান্ত্রিকরা শক্তির লোভে মানুষের ক্ষতিও করতে পারে অতি সহজেই। আমার সামনে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার ফলে আমি যেন তখন নতুন দিক খুঁজে পেয়েছি। হাঁটতে হাঁটতে অধীরতের বাড়ি ফিরলাম। খাওয়া দাওয়া শেষ করে যখন দাওয়ায় বসে একটু বিশ্রাম নেব ভাবছি, হঠাৎ
চোখের সামনে অধীরথের ছেলে এলো বাইরের দিক থেকে। বড্ড লাজুক ছেলে, আমার দিকে হালকা করে একটু হেসে চলে গেল ঘরে। একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসছিল। বেশ এমন সময় কে যেন চিৎকার করতে করতে বলতে বলতে যাচ্ছে, নদীর জলে ধরকাটা একখান ছেলের দেহ পাওয়া গেছে গো। কথাটা শুনেই আমি উত্তেজনায় বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। নদীর ঘাটে পৌঁছে দেখি সে কি বীভৎস দৃশ্য। চোখের সামনে নদীর সামনের তীরটায় ভেসে উঠেছে এক বালকের মৃতদেহ, যার শরীরের সাথে গলা নেই, শুধুমাত্র দেহ আর জামা কাপড়ের অংশ দেখা যাচ্ছে। গ্রামের মানুষ সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে আর চারিদিকে কোলাহল। আমি দেখতে না পেরে উঠে এলাম, শুধু প্রমাদ গুনলাম যেন সেই হারিয়ে যাওয়া গ্রামের 3 জন বালকের কেউ না হয়। কিন্তু বাড়িতে যখন অধীরথ এলো, তখন সে জানালো এই গ্রামের কারোর নয়। সেই দেহ ভেসে এসেছে পাশের গ্রামের থেকে, নদীর স্রোতের টানে। সেই বীভৎস দৃশ্য দেখার পর থেকেই যেন আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। বারবার মন বলছিল এখানে কিছু তো একটা ঘটছে, যা আমি ধরতে পারছি না। তাই চোখটা বন্ধ করে একটু শুতেই চোখে ঘুম চলে এলো। কিন্তু ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন আমার বরাকর নদীর তীরের সেই মধুসুন্দরী দেবী আমাকে বলছেন, তারানাথ, তারানাথ, এই গ্রামের যে অভিশাপ লেগেছে তা কোনো অভিশাপই নয়। এক অপবিত্র তান্ত্রিক তার শক্তির অপব্যবহার করে নিজের সাধনার পথে সিদ্ধিলাভ করার জন্য নিরীহ মানুষের প্রাণ নিতে চায়। তার ক্ষমতা পাওয়ার লোভ এতটাই যে সে কাল মহা অমাবস্যার তিথিতে নিজের সাধনার ক্ষেত্রকে তৈরি করতে চায় পঞ্চমুণ্ডির আসন। সেই আসন তৈরি হয় 5 জন সৎ ব্রাহ্মণের 5টি মাথা বা মস্তক দিয়ে। আর অমাবস্যার আগের রাতে একটি মুণ্ড পুঁতে দিতে হয় সাধন ক্ষেত্রে। আর পরে অমাবস্যার শেষ তিথিতে বাকি 4 মুণ্ড পুঁতে দিয়ে সেই জায়গাটা মন্ত্রের মাধ্যমে ও সাধকের অসীম ক্ষমতায় সেই ভূমি হয়ে ওঠে পঞ্চমুণ্ডির আসন। আর সেই আসনে অবতরণ করার পর সাধক তার নিজের ইচ্ছে মতো যে কোনো সাধনা করতে পারে সেখানে, এবং সে সফল হবেই সেই পঞ্চমুণ্ডি আসনের গুণে। কিন্তু তারানাথ, সাধারণ মানুষ ও মায়ের সন্তান কোল থেকে কেড়ে নিয়ে মায়ের চোখের জল ফেলে কেউ কোনোদিন সাধনায় ফল লাভ করতে পারেনি, আর আজও পারবে না। তুই রক্ষা কর সেই বালকদের, ফিরিয়ে দে তাদের নিজ নিজ মায়ের কোলে। সেই তান্ত্রিকের কিন্তু এখনো আরেকজন ব্রাহ্মণ সন্তান জোগাড় হয়নি। অমাবস্যার তিথিতে সে বলি দেবে। তারানাথ, তুই রক্ষা করিস সেই নিষ্পাপ ছেলেগুলোকে, ফিরিয়ে দিস তাদের মায়ের কোলে। আমি জানি তুই পারবি তারানাথ, আমার আশীর্বাদ তোর সাথে আছে। এইটুকু বলে মধুসুন্দরী দেবী চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। এত বড় শক্তির কিছু এই গ্রামে হচ্ছে, আর তা কখনো হতে দেওয়া তো সম্ভব নয়। আমি ততক্ষণে বুঝে গেছি আমি আজ দুপুরে হাঁটতে হাঁটতে যে তান্ত্রিকের ডেরায় গিয়ে পড়েছিলাম, সেই তান্ত্রিকই এই সমস্ত কিছু ঘটনা ঘটিয়েছে।
একজন সাধক এমন নিষ্ঠুর হতে পারে ভেবেই আমার কেমন লাগছে। মধুসুন্দরী দেবীর প্রতি মনে মনে ধন্যবাদ জানালাম সত্যটা আমায় জানানোর জন্য। কিন্তু আজ বাদে কালই তো অমাবস্যার রাত, আর যা করতে হবে কালকের মধ্যেই করতে হবে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এই সমস্ত কিছুকে বন্ধ করতে হবে, আর রক্ষা করতে হবে ওই বালকগুলিকে। আমার হঠাৎ মনে পড়ল মধুসুন্দরী দেবী বলেছিলেন সেই তান্ত্রিকের আর একজন ব্রাহ্মণ সন্তান চাই বলির জন্য। তার মানে আজ রাতে আবার হারিয়ে যাবে কোনো মায়ের কোলের সন্তান। তা তো আমি হতে দিতে পারি না। আমাকে যে করেই হোক তা আটকাতেই হবে। আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে অধিরথকে জিজ্ঞেস করলাম, এই এই গ্রামের আর কেউ ব্রাহ্মণ আছে যার পুত্র সন্তান আছে? তাড়াতাড়ি বলো আমায়, আমার এটা জানা অত্যন্ত প্রয়োজন। না ঠাকুরমশাই, এই গ্রামের মানুষ খুব কমই, তাই ব্রাহ্মণ পরিবারের সবার কথাই আমি আপনাকে বলেছিলাম। আর আমরা তো ব্রাহ্মণ ঠাকুরমশাই, গ্রামের এই কটা পরিবারই ব্রাহ্মণ ঠাকুরমশাই। এইটা শোনার পর আমার শরীর কেমন শিরশির করে উঠল, কারণ আমার মনে পড়ল, হায়, অধিরথেরও তো এক পুত্র রয়েছে। এটুকু বলে তারানাথ থামল, উঠে বলল, দাঁড়াও, এক কাপ চা বলে আসি। সে উঠে গেল। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, ও তখন গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন থাকে। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয়, আর বোঝেও। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে একটু গলা খাকরিয়ে। তা ঠাকুরমশাই, আপনার ভয় পাওয়ার কারণ কিছু আন্দাজ করতে পারলাম না তো। রোশো রোশো, ও সত্যি কিশোরী, তোমার মধ্যে ধৈর্য বলে যদি কিছু থাকে। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে বলতে দাও আমায়, না হলে তো ভুল হয়ে যাবে। আপনি ছাড়ুন তো ঠাকুরমশাই ওর কথা, আপনি বরং গল্পটা বলুন। তারানাথ বলা শুরু করলো। হ্যাঁ, তা কোথায় ছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিন অধিরথের ছেলের যে বড় সড় বিপদ, সেইটা আমি বুঝতে পারছিলাম। কারণ সেই সাধক হয়তো গ্রামের 3 ব্রাহ্মণ পরিবারের সন্তানের কথা জানত, তাই তাদের তুলে নিয়ে গিয়েছিল। আর ব্রাহ্মণ পরিবারের খোঁজ না পেয়ে হয়তো নতুন ছেলেটাকে গ্রামের বাইরের কোনো জায়গা থেকে তুলে এনে বলি দেয়, এবং তার আসন ততক্ষণে রক্ত ও তার প্রথম মুন্ডু পেয়ে গেছে। সন্ধ্যাবেলায় অধিরথের স্ত্রী সন্ধ্যা পুজো দিতে গিয়ে চমকে পিছিয়ে চলে গেল, কারণ তুলসীতলার দিকটা তখন অন্ধকার ছিল। হঠাৎ প্রদীপের আলো পড়তেই সে চোখের সামনে দেখতে পায় সেইখানে কোথা থেকে যেন একটা মরা মাছ পড়ে আছে। তার সে কি বিশ্রী দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। আমি কাছে গিয়ে দেখলাম বড়শি সমেত গাঁথা একটা মাছ, যেটা পুরোপুরি পচে গেছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, কারণ এ ভালো জিনিস নয়। এই রকম পচা মাছের হঠাৎ করে আসা মানে অমঙ্গল।
আর বেশিরভাগ সময় কাম পিশাচিনীকে ডেকে কাউকে কামের ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিতে এই রকম মাছ প্রসাদ হিসেবে দেওয়া হয়। ওইসব আবর্জনা পরিষ্কার হলে আমি সমস্ত বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিলাম। আমি জানতাম গাত্রবন্ধন মন্ত্র দ্বারা অতি সহজেই আমি পুরো বাড়িটাকে বেঁধে ফেলতে পারবো, তাহলে আর কোনো অপশক্তি সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি তা করলাম না, কারণ সে যা চায় তাকে করতে দেওয়া ভালো। তার কাছে আরও 3 জন বালক বন্দী হয়েছিল। আমি ভুল পদক্ষেপ নিলে সে তাদের প্রাণ নিয়ে টানাটানি করবে, আর তা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু সঠিক সময় বুঝে তাদের রক্ষা করতে হবে। তাই সেদিন আর রাতে কাউকে কিছু জানালাম না। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কারণ আমার মনে হচ্ছে আজ রাতেই কিছু একটা হবেই। তাই তখন ঘুমোবার ভান করে পড়েছিলাম, কিন্তু একটা হালকা তন্দ্রা তো এসেই গেল। কেন জানি না, হঠাৎ করেই মাঝরাত হবে একটা চটকা লেগে ঘুমটা ভেঙে গেল। চারিদিকে পরিবেশ অসম্ভব থমথমে, কোথাও কোনো শব্দ নেই, কিন্তু ঝিঁঝি পোকা ডেকে চলেছে ক্রমাগত। আমি যেন নিজের নাককে বিশ্বাস করতে পারছিলাম না। কেন জানি না কোথা থেকে হঠাৎ করে একটা মিষ্টি গন্ধ নাকে আসছে। সত্যি কথা বলতে, গন্ধটা নাকে আসতেই বুঝতে পেরেছি এই গন্ধ সাধারণ গন্ধ হতে পারে না। কোথায় যেন অদ্ভুত মোহ ভরা একটা গন্ধ, যেন আমায় অকেজো করে দিতে চাইছে। কিছু যেন আমায় টানছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আস্তে আস্তে এক অভূতপূর্ব মায়ায় যেন আমি বেঁধে যেতে চলেছি। হাত পা অসাড় হয়ে আসছে। আমি এবার হয়তো নিজের থেকেই শরীরের সমস্ত কর্তৃত্ব হারিয়ে ফেলব। নিজের যতটা সম্ভব শক্তি সঞ্চয় করে নিজের ডান হাতটা বুকের কাছে এনে আমার গুরুর দেওয়া এক তাবিজে হাত দিয়ে যতটা সম্ভব হয় গাত্রবন্ধন মন্ত্র পড়লাম ধীরে ধীরে। এবার বুঝতে পারলাম আমার মায়া আর মোহ ব্যাপারটা পুরোটাই কেটে গেছে। আমি উঠে বসলাম। শরীরের মধ্যে একটা ঠান্ডা শীতল বাতাস অনুভব করলাম। তারপর ঘরের সদর দরজার দিকটায় তাকিয়ে দেখলাম, আর সাথে সাথেই আমি অবাক। দরজা হাট করে খুলে রাখা আছে, আর সেইখান দিয়ে বাতাস আসছে। কিন্তু এত রাতে বাইরে যাবেই বাকে? প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল কি কেউ? আমি তড়ি ঘড়ি গিয়ে ঢুকলাম ঘরে, আর দেখলাম মেঝেতে সবাই শুয়ে থাকলেও অধীরথের ছেলে সেইখানে নেই। আর বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম সামনের বারান্দার বাইরে যাওয়ার রাস্তা, সেই দরজাটাও খোলা। আমি এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সেই পথ দিয়ে। সেই ছেলে ঘোরে চলছিল, তাই বেশি দূর যেতে পারেনি। আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম, কিন্তু তার মোহ আমি ভাঙতে দিইনি, কারণ আমার জানা দরকার আমি যা ভাবছি সব কিছু ঠিক ঠিক আছে কিনা। রাস্তায় কোনো জনমানুষ নেই,
তার উপর গ্রামের মেঠো পথ, মাঝে মাঝে দমকা হাওয়া ভেসে এসে শরীরে লাগছে। আকাশে চাঁদ নেই, কারণ আজ বাদে কাল অমাবস্যার রাত। আমি ছেলেটাকে অনুসরণ করতে লাগলাম পিছনে পিছনে। সে এবার নদীর ধারের পথ নিয়েছে, যে পথ আমার ভীষণ চেনা। সকালে এই পথ পেরিয়ে আমি সেই তান্ত্রিকের আস্তানায় গিয়ে পড়ি। আমার সম্পূর্ণ চিন্তা সঠিক প্রমাণ করে সেই বালক সেই জায়গাটায় পৌঁছে গেছে। আমি আর এগোলাম না, কারণ তাতে বিপদ আরো বাড়বে। তাই পাশের একটা ঝোপের আড়ালে চলে গেলাম। সেখানে জঙ্গল রয়েছে লুকিয়ে থাকার জন্য বেশ। একেবারে আদর্শ সেই জায়গাটায় আমি বসে রইলাম। আমি অন্ধকারেও দেখতে পেলাম সেই তান্ত্রিক তখন যজ্ঞ করছে, কিছু মন্ত্র বলে চলেছে। থেকে থেকে যজ্ঞের আগুনে ঘি ঢেলে দিচ্ছে আর কাঠ। একটু দূরে তিনজন বালক অদ্ভুতভাবে মোচড় দিয়ে শান্ত হয়ে মাটিতে পড়ে আছে। তাদের দেহতে প্রাণ থাকলেও তারা এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর তাদের পাশে অদ্ভুত সেই মোহ নিয়ে হাত পেছনে করে দাঁড়িয়ে আছে অধীরথের ছেলে। আমি জানি এই তান্ত্রিক তার শক্তির অপব্যবহার করছে, আর তাই দিয়ে সেই নিরীহ ছেলেগুলোর প্রাণ নিতে চলেছে। কারণ সামনে যে দেখতে পাচ্ছি একটা বড় ধরনের খাঁড়া, তাতে যে তখনও রক্তের কালো কালো দাগ লেগে আছে। বুঝতে পারলাম এ কালকের সেই অন্য গ্রামের থেকে আনা ছেলেটার রক্ত, যা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। যে স্থানে তান্ত্রিক বসে আছে তাতে সামনে একটা বড় সড়ো গর্ত খোঁড়া রয়েছে। বুঝতে পারলাম সেইখানে সেই 5 নরমুণ্ড বলি দিয়ে পুঁতে সেই স্থানকে বানাতে চায় পঞ্চমুণ্ডের আসন। আমি তখন সবটাই আড়াল থেকে দেখছি। কি করব না করব সেই সব ভাবনা যেন আমার মধ্যে আর নেই। আমি এবার নিজেকে শান্ত করে চোখ বুঝলাম। মনে মনে তখন শুধু পড়ে চলেছি মা মহামায়ার নাম, কারণ শুধুমাত্র তিনি এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সেই তান্ত্রিক এবার যজ্ঞ শেষ করে উঠে এলো। তার হাতে তখন যজ্ঞর আগুনে পুড়ে যাওয়া ছাই। তাই সে সেই 4 জন বালকের মাথায় পরিয়ে দিল। বুঝতে পারলাম এই সময়ই আমি কিছু না করলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে যাবে। হাসি মুখে সেই তান্ত্রিক হাতে খাড়াটা তুলে নিল। অসম্ভব একটা কণ্ঠে হাসতে লাগলো সেই তান্ত্রিক। বালকগুলোর কাছে গিয়ে বলল, ওঠ ওঠ, তোরা ওঠ, দেরি করিস না। তোদের বলি দিয়ে আজ তোদের মুন্ডুগুলো এই গাছের তলায় পুজো দিয়ে আমি লাভ করব অতি প্রাকৃত ক্ষমতা, অনেক ক্ষমতা, যার শক্তি অপরিসীম। আজ আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। ওঠ ওঠ। আমাদের ছেড়ে দাও, আমরা কি দোষ করেছি? আমাদের মেরে ফেলছো তুমি। ওরে অসম্ভব, তোরাই তো আমার সবকিছু পূরণ করবি। এখানেই তোদের মাথা পোঁতা থাকবে, আর দেহগুলো ভাসিয়ে দেব নদীর জলে। কেউ জানতেই পারবে না এখানে কি হলো। তান্ত্রিক আবার অদ্ভুত ক্রূর গলায় হেসে উঠল। সেই হাসির রেশ যেন কাটতেই চায় না। আকাশ বাতাস কাঁপিয়ে আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আমি এবার প্রমাদ গুনলাম, আর লুকিয়ে থাকা যাবে না। আমি বেরিয়ে এলাম সেই তান্ত্রিকের সামনে। বললাম, তুই কি ভেবেছিস এই নিরীহ বালকগুলির প্রাণের বদলে তুই ক্ষমতা পেতে চাস? এদের মায়েরা কত কষ্টে আছে, তাদেরকে তাদের সন্তানদের থেকে দূরে রেখে তার কি হিসেব তুই রাখছিস? তোর পাপের সাজা ভগবান নিশ্চয়ই দেবেন।
তুই জানিস না পঞ্চমুণ্ডির আসন 5 রকম জানোয়ারের মাথা দিয়েও করা যেত? তাহলে সেই পন্থা না নিয়ে এই পথে তুই কি লাভ করতে চাস? তুই হ্যাঁ, তুই আবার কোথা থেকে এলি? দুপুরে এসেছিলিস সে তুই, তাই না? তোর সাহস কিভাবে হয় তুই আমার সাধনার ক্ষেত্রতে আবার ফিরে এসেছিস? কিন্তু এসে যখন পড়েছিস, ফিরে তো তুই যেতে পারবি না। অনেক দৃশ্য যে তুই দেখে ফেলেছিস, তোর দিনও ফুরিয়ে এসেছে। কে? তুই তুই মারবি আমায়? এত ক্ষমতা তো? আমি তারানাথ তান্ত্রিক, মায়ের একজন ভক্ত, যে কোনো দিন অসৎ পথে নিজের শক্তি ব্যবহার করেনি। তোর মতো অপবিত্র তান্ত্রিকের কোনো ক্ষমতা নেই আমাকে মারার। আমার সাথে আমার মা সব সময় আছে। আচ্ছা, তুইও তান্ত্রিক? তবে শোন, তুই জিজ্ঞেস করলি না আমি কেন এই পঞ্চমুণ্ডির আসনের জন্য পশুর মাথা ব্যবহার করিনি? তার কারণ হলো, তুই জানিস না যে এই পঞ্চমুণ্ডির আসন তৈরি করা হয় সৎ ব্রাহ্মণের মুন্ডু দ্বারা। তবে তার ক্ষমতা থাকে অনেক গুণ বেশি, যা যে কোনো সাধনায় সিদ্ধ লাভ করতে সফল হতে সাহায্য করে। তোদের মতো তুচ্ছ তান্ত্রিক এসব কিছু জানবে না। আমার সাথে চলে আয়, আমি তোকে নিজের শিষ্য বানিয়ে নেব। এমন অনেক ক্ষমতা দেব যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। চলে আয়, চলে আয় আমার সাথে, আয়। তারানাথ তান্ত্রিক অসৎ পথে কোনোদিন কোনো ক্ষমতা লাভ করতে চায়নি, আজও করবে না। তোর মতো পাপীকে মা মহামায়াই শাস্তি দেবেন। জয় মা মহামায়া। সেই তান্ত্রিক নিজের হাত মুঠো করে ধরলো আর মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ করেই চারপাশে যেন কেমন একটা তাণ্ডব শুরু হয়েছে। এত হাওয়া আর ঝড় এইখানে উঠলো কেমন করে? চোখের সামনে যা দেখছিলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ যে আবহাওয়া একটু কিছুক্ষণ আগে সাধারণ ছিল, তা এত বদলে গেল কিভাবে? আমি বুঝলাম সেই তান্ত্রিক কোনো অপশক্তি অর্থাৎ পিশাচিনীকে আহ্বান জানিয়েছে। তাই জন্য পরিবেশের এমন গুরুতর অবস্থা। এ তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নয়, এ পিশাচ সিদ্ধ। আর সে যখন ইচ্ছা কাম পিশাচিনীকে আহ্বান করতে পারে। চোখের সামনে দেখতে পেলাম এক বড় নীল রঙের একটা অবয়ব, যার দেহ নারী মূর্তি, তার মুখ অসম্ভব ভয়ানক, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখে লালা রস, রক্ত চকচক করছে। তার মুখের 2 পাশের চোয়ালে বড় বড় ধরনের একটা করে দাঁত। সেই পিশাচিনীর সারা শরীরে কোনো কাপড় নেই, সমস্ত শরীর উলঙ্গ। তার বক্ষ যুগল আমার চোখের সামনে উদ্ভাসিত। এই হলো কাম পিশাচিনীর আসল রূপ। এই রূপ দিয়েই সে বশ করে মানুষকে। আর এই পিশাচিনীর অদ্ভুত ক্ষমতা হলো, সে যে কোনো সময় অন্য মানুষের রূপ নিতে পারে। আর তার শরীরের মধুময় যৌবনের মাধ্যমে আকৃষ্ট করতে পারে পুরুষদের। আর এই ক্ষমতা দিয়েই সে বালকগুলিকে এখানে নিয়ে এসেছে। এই সমস্ত দৃশ্য দেখতে পেয়ে ভয়ে বালকগুলি অজ্ঞান হয়ে পড়েছে। আর একটু একটু করে সেই পিশাচিনী এগিয়ে আসছে আমার দিকে। আমি জানি সেই বিভীষিকাময় পিশাচিনী আমায় মোহের মায়াজালের বন্ধনে আবদ্ধ করতে পারবে না, কিন্তু আমায় শেষ করে দিতে বেশি সময়ও নেবে না। চারিদিকের বাতাসে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে, আর সেই পিশাচিনী বারবার ফোঁস ফোঁস করছে, কারণ সে চায় রক্ত। সেই তান্ত্রিক তখন হাসতে হাসতে বলতে লেগেছে, এই নে আজ তোর প্রসাদ হিসেবে এই তুচ্ছ মানুষটাকে দিলাম। শেষ করে দে, এই বদমাসটাকে ছিঁড়ে ছিঁড়ে খা, এই সৎ আর পবিত্র তান্ত্রিকের দেহ। হে মা মহামায়া, হে মা মহামায়া, এবার তো তোমার ভক্তের ডাক শোনো। মহামায়া, রক্ষা করো মা, রক্ষা করো। সেই নির্বোধ বালকগুলিকে রক্ষা করো মা। বুঝিয়ে দাও শুভ শক্তির প্রভাব। অশুভ শক্তি কোনো দিনও শুভ শক্তির সামনে জয়লাভ করবে না মা। মা, মা তুই আয়, তুই আয়, দেখা দে মা, মা দেখা দে।
মা, মা। আমার চোখের সামনে যেন হঠাৎ করেই অজস্র আলো ফুটে উঠেছে, সাথে সাথে কোথা দিয়ে যেন কাঁসুর ঘণ্টার শব্দে চারিদিক ভরে উঠেছে। নাকে আসছিল সুন্দর একটা মিষ্টি শুভ গন্ধ, যা একটাই ইঙ্গিত দেয় সে এসেছে, মা এসেছেন। আমি নিজের চোখ বন্ধ করে দিলাম, কারণ সেই আলো সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। আমি হাত জোর করে বসে বসে শুধু মায়ের নাম করছি আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করছি। হঠাৎ করেই আমি চোখ খুললাম। কোথায় সেই আলো? কোথাও কিচ্ছু নেই তো। আর আমি এটা কোথায়? দূরে সাধারণ ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেই সাধারণ গ্রাম বাংলার ধান ক্ষেত। সোনালি ধান মাথা নাড়িয়ে দিচ্ছে হাওয়ায়। সামনেও কে হেঁটে চলেছে আলের উপর দিয়ে? এক 16-17 বছর বয়সের সুন্দরী কন্যা। তার পেছনে পেছনে চলেছে এক সমবয়সী বালক। বালকটাকে আমার মুখটা কেমন চেনা চেনা লাগছে। কেন? কে? এ তো সেই তান্ত্রিক। তার ছোটবেলাকার মুখ মনে হলো। সেই বালক বালিকা দুইজন একসাথে চলেছে। তারা কি একে অপরকে ভালোবাসে? আবার সেই উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে আসার জোগাড়। চোখের সামনে হঠাৎ করে যেন উবে গেল সেই গ্রামের দৃশ্য, উবে গেল সেই বালক বালিকা। কোথাও কেউ নেই। আমি আবার ফিরে এসেছি সেই তান্ত্রিকের সাধন ক্ষেত্রে। কিন্তু এ কি? সেই তান্ত্রিক মাটিতে পা ভাঁজ করে বসে পড়েছে কেন? আর সে যেন কাঁদছে। তার চোখের জল গড়িয়ে তার গাল ভিজিয়ে দাড়ি বেয়ে নেমে আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এমন সময় সেই তান্ত্রিক আমার দিকে তাকালো অদ্ভুত ভাবে। সেই চোখের মধ্যে কোনো দম্ভ নেই, লোভ নেই, না আছে কোনো ক্ষমতার অধিকারী হওয়ার বীরত্ব। আর তার জায়গায় চোখ জুড়ে যেন খেলা করছে অভূতপূর্ব ভালোবাসা। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি আবার প্রেমে পড়েছি আমার ছেলেবেলার প্রেমিকার সাথে। আমি আজ তাকে আবার নিজের চোখে দেখতে পেয়েছি। ভালোবাসা আমায় আবার হারিয়ে দিল। আর আমি চাই না কোনো ক্ষমতা, চাই না কোনো পঞ্চমুণ্ডির আসন। নেই আমার মধ্যে কোনো লোভ। যা আছে এখন তা শুধু অপরিসীম ভালোবাসা, যা আমি অনুভব করতে পারছি। কারণ আমি জানি আমার শেষ এসে গেছে। আমার কৃতকর্মের ফল আর ক্ষমতার অপব্যবহারের স্বরূপ শাস্তি হতে চলেছে আমার। আমি ভুলেই গিয়েছিলাম আমার স্বরূপ, আমার ক্ষমতা, অসৎ পথে ক্ষমতা লাভ করার প্রচেষ্টায় আমি শেষ হতে চলেছি। তুমি সত্যিকারের সাধক মানুষ। তুমি সব বুঝতে পারবে। এবার আমার শেষ সময় এসে গেছে। আমি চাই। বলতে না বলতেই সেই কাম পিশাচিনীকে দেখলাম তার দেহের উপর ঝাঁপিয়ে পড়তে। এক নিমেষে শেষ করে দিল তার প্রাণ। চোখের সামনে ছিঁড়ে ছিঁড়ে খেল সেই পিশাচিনী তান্ত্রিকের দেহ। কিন্তু সেই তান্ত্রিকের মুখের মধ্যে ছিল না কোনো ব্যথা, কোনো শেষ আর্তচিৎকারও বেরোয়নি তার মুখ দিয়ে। শুধু ছিল এক অপরূপ সুন্দর ভালোবাসাপূর্ণ হাসি। সেই দিন আমি গ্রামের মানুষদের কাছে ফিরে গিয়ে তাদের ছেলেদের ফিরিয়ে নিয়ে যেতে বলি। কিন্তু আজ আমি নিজের চোখের সামনে যা দেখলাম তা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। কারণ এমন অদ্ভুত অভিজ্ঞতা আমার আর কোনো দিন হয়নি। সেই দিন গ্রামের মানুষ এত খুশি ছিল তাদের সন্তানদের ফিরে পেয়ে,
আমার মনে চলছিল আলাদা এক ঝড়ের তাণ্ডব। আমি সেই তান্ত্রিকের অদ্ভুত ক্ষমতা সম্পন্ন বৃক্ষের নিচে আবার গেলাম, কিন্তু এবার প্রথমে সেই তান্ত্রিকের ছিন্ন ভিন্ন দেহ সৎকার করার ব্যবস্থা করলাম। সাথে মাটি থেকে তুলে আনলাম সেই বালকের নরমুণ্ড। সব কিছু দাহ করে ও সৎকর্ম সম্পাদন করে আমি তার ছাই ভাসিয়ে দিলাম সেই নদীর জলে। এত বছর কেটে গেছে, আমি কিন্তু আজও ভুলতে পারিনি সেই তান্ত্রিকের শেষ পরিণতি আর তার মুখের শেষ হয়ে যাওয়ার মুহূর্তের সেই হাসি। সত্যি ভালোবাসা জিনিসটা অদ্ভুত, কে তাই না কিশোরী? ঠাকুরমশাই, সেই কাম পিশাচিনীকে তো আপনাকেই শেষ করার জন্য এগিয়ে দেওয়া হয়েছিল, তবে সে সেই তান্ত্রিককে হত্যা করলো কেন? ভালোবাসা, ভালোবাসা জিনিসটা এমনই কিশোরী। সেই কামপিশাচিনীকে রাখতে গেলে শুধু তাকেই ভালোবাসতে হয়। সেই সময় অন্য কোনো মানুষের প্রেমে পড়লে সেই পিশাচিনীর অপমান বোধ হয়, আর সে তার সাধককেই হত্যা করে। আর দেবী মহিমার গুণে সেই ভুল কাজ করতেই বাধ্য হয় সেই তান্ত্রিক, আর এই জন্যই তার এমন অন্তিম পরিণতি। ধন্যবাদ ঠাকুরমশাই, এমন একটা অদ্ভুত ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আজ অনেক দেরি হয়ে গেছে, আজ উঠি ঠাকুরমশাই, পরে একদিন আবার আসবো। চলো কিশোরী, ওঠা যাক, বাড়ি ফিরতে হবে তো। আমরা বেরিয়ে যেতে যেতে দেখলাম তারানাথ একটা পাসিং শো ধরিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। এবার আপনারা শুনবেন আজকের দ্বিতীয় গল্প, জীবন কাঠি। সাধনার পথে আমার জীবন কিন্তু কখনোই সোজাভাবে চলেনি। মাঝে মাঝে আমায় উতরাই চড়াইয়ের মাঝে পড়তে হয়েছে। মনে করো, বেশ কয়েক মাস আমি খুব সুন্দরভাবে সাধু সঙ্গ পেলাম, নতুন অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, তার মধ্যে কিছু শিখেও ফেললাম। বেশ ভালোভাবেই আমার জীবন চলছে, তার মাঝে হঠাৎ করেই ছন্দপতন। আসলে যখনই ভেবে বসতে শুরু করি আমার ইচ্ছে মতোই, আমার মনের মতোই সব কিছু চলছে, এখান থেকে আমি সাধনার অনেক কিছু শিখে নেব, তারপর সেই সমস্ত কিছু প্রয়োগ করে আমি নিজেকেই সাধনার পথে আরও বেশি অগ্রসর করব। তোমরা যদি ভেবে থাকো সাধক শুধুমাত্র সাধনা করেই তৃপ্ত থাকে, তা কিন্তু নয়। এই পর্যায়ে সাধকদের অনেক ভাব দেখা যায়। কিছু সাধক থাকেন যারা শুধুমাত্র সাধনা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই করতে থাকেন। তাদের উদ্দেশ্য থাকে স্বয়ং ঈশ্বরের উদ্দেশ্যে সাধনা করা। সেই ক্ষেত্রে তাদের কাছে তুমি তেমন কোনো তন্ত্রমন্ত্রের ক্ষমতা নাও পেতে পারো, কিন্তু তাদের কাছে তুমি এমন একটা জিনিস পাবে, তা হলো মানসিক শান্তি। তাদের পাশে বেশ কিছুক্ষণ বসে থাকলে তোমার মনে হবে এই পাপ, অপরাধ, অন্যায় এই সবে ভরা পৃথিবী থেকে দূরে কোথাও চলে এসেছ। তোমার মনে হবে তুমি এই যে যেখানে বসে আছো সেখানে হাওয়া এই পৃথিবীর বাইরে কোথাও থেকে আসছে। চারিদিকে যেদিকে তাকাবে তোমার সব কিছুই সুন্দর করে সেজেছে বলে মনে হবে। আসলে এই ধরনের সাধকের আশেপাশে একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়,
তারা যেখানে যায় সেখানে যেন তাদের মনের পরম শান্তি আর তাদের সাধনার একাগ্রতা ছড়িয়ে পড়ে। সত্যি বলতে ওই যে মাঝে মাঝে কোথায় শুনবে যে মানুষের দেহের চারপাশে একটা সাদা বলয় থাকে, সেসব যদিও তোমরা বইপত্র কিংবা ধর্মগ্রন্থে ঈশ্বর কিংবা অন্য কারো কথায় দেখতে পাবে। দুনিয়ার বুকে যে সমস্ত সাধক একমাত্র ঈশ্বর খোঁজার জন্য একাগ্রচিত্তে সাধনা করে থাকে, তাদের শরীরের চারপাশে একটা আলাদা তেজ তৈরি হয়। সেটা তুমি কখনো চোখে দেখতে পাবে না। তোমার মন যদি পরিষ্কার থাকে, তোমার মনে যদি কোনো কুচিন্তা কুভাবনা না থাকে, তাহলে তুমি তাও অনুভব করতে পারবে। আর এক ধরনের সাধক হয় যারা কোনো একটা লক্ষ্য নিয়ে সাধনা করে, আর তারা তাদের সাধনাতে ধাপে ধাপে চরম পর্যায়ে নিয়ে যায়। ছোট তন্ত্রমন্ত্র শিক্ষা থেকে শুরু করে তারা বড় তন্ত্রের দিকে আকর্ষিত হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাধক থাকে যারা সামান্য কোনো ক্ষমতা আত্মস্থ করার পরে সেই ক্ষমতা কাজে লাগিয়ে মানুষের অনিষ্ট করে। আবার কেউ সেই ক্ষমতা কাজে লাগিয়ে নিজের হিত সাধন করে বসে। তবে এই সমস্ত সাধক ছাড়াও আরও অনেক ধরনের সাধক পাওয়া যায়। তবে এই সাধকদের সাথে সামান্য কিছু সময় মিশলে তুমি বুঝতে পারবে না। তাদের সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলে তবেই তুমি তাদের মনের অন্তর্নিহিত ইচ্ছে উপলব্ধি করতে পারবে। কিছু কিছু সাধকের সাথে বেশ কিছুদিন থাকার পর তাদের মনের অন্তর্নিহিত ইচ্ছে উপলব্ধি করার পর বড্ড মন খারাপ হয়ে যেত। আবার কিছু সাধকের সাথে থাকার বেশ কিছুদিন পরে বুঝতে পারা যেত সেই সাধক অতি উচ্চ পর্যায়ে। তবে সেই ক্ষেত্রে যে সেই সাধকের অনেক ক্ষমতা থাকতে হবে কিংবা তার অনেক তন্ত্রমন্ত্র থাকতে হবে তা কিন্তু নয়। অতি সামান্য কোনো সাধক যার কাছে কোনো ক্ষমতাই নেই, সেরকম অনেক সাধক আমায় গোটা জীবনে বারবার প্রভাবিত করেছিল। আসলে সমস্ত ব্যাপারটাই হলো আমাদের মনের উপর। আমাদের মন যা করে শান্তি পায় তার থেকে বড় আর কিছুই হতে পারে না। মনের শান্তির জন্য আমরা আমাদের প্রাণপাত করে সমস্ত কিছুই করতে পারি, অথচ সেই সমস্ত কিছু সব সময় যথেষ্ট হয়ে উঠতে পারে না। সেবার এক সাধকের সাথে বেশ কয়েক মাস ছিলাম। আসলে তোমরা জানো, আমি আমার গোটা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সাধকের সাথে সময় কাটিয়েছি। তাদের সাথে সময় কাটানোর একটাই উদ্দেশ্য ছিল, তাদের কাছ থেকে এমন কিছু শিখে নেওয়া যে আমার পরবর্তী জীবনের কাজে লাগবে। আর তাছাড়া এই সাধনার পথে একজন সাধক ছাড়া সঠিক পথের সন্ধান পাওয়া খুব একটা সহজ নয়। তোমরা ব্যাপারটা হয়তো সেভাবে বুঝতে পারবে না। আসলে যারা আমার আগে আমার এই পথের সন্ধান করেছে, তারা এমন অনেক কিছুই জানতে পেরেছে যা আমি জানতে চলেছি। তাই তাদের সাথে থাকলে সেই সমস্ত ব্যাপার শিখে নেওয়া আমার পক্ষে সহজ হবে। তেমনি একবার এক সাধকের সাথে বেশ কয়েকদিনের জন্য আমি সময় কাটিয়েছিলাম। তার সাথে বিভিন্ন গ্রামে ঘুরেছি, তার তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ দেখেছি। সে সাধকও অতি উচ্চ মার্গের। তার কথা বলার ধরন, ভাষা যেমন সুন্দর, তেমন তার মনের ভাব। সে নিজে হাতে আমায় বেশ কিছু তন্ত্রমন্ত্র শিখিয়ে দিয়েছিল এবং আমি যাতে তার দুর্ব্যবহার না করি তার জন্য সাবধান করে দিয়েছিল। তবে ভবিষ্যতে অনেক কিছুর দুর্ব্যবহার করার জন্য আমি সেই সমস্ত ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। নেহাত মধুসুন্দরী দেবী আশীর্বাদ করে বলেছিলেন যে আমার কখনোই খাওয়া পড়ার অভাব হবে না। তাই কোনো রকমে এখনো অভাবনীয়ভাবে আমার দিন কেটে যায়। সেই সাধুর কাছেই সেবার শিখেছিলাম স্তম্ভন। গোটা প্রক্রিয়া শিখতে আমার বেশ কয়েক মাস লেগে গিয়েছিল। তাছাড়া স্তম্ভনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনের স্থিরতা।
সমস্ত মন্ত্র, বীজ মন্ত্র প্রক্রিয়া সব কিছু সুষ্ঠুভাবে করতে পারলেও মনের স্থিরতার জন্য স্তম্ভন আমার কাজ করছিল না। একদিন তেমনই স্তম্ভন প্রক্রিয়া করার জন্য গ্রামের বাইরে একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আকাশে বেশ কয়েকটা পাখি উড়ে বেড়াচ্ছে। তখন বিকেলের সময় গোটা আকাশে লাল আলো ছড়িয়ে পড়েছে। সেই আলোর নিচে পাখির দল এদিক থেকে ওদিক উড়ে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় দেখতে পেলাম সামনে মাঠের উপর দিয়ে একটা ছোট্ট গোসাপ আস্তে আস্তে এগিয়ে আসছে। গোসাপ তোমরা দেখেছ, তাই সেই কথা তোমাদের বলাই বাহুল্য। তবে সেই গোসাপটা বাচ্চা। ছোট ছোট পায়ে মাঠের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে নিজের মনেই এগিয়ে যাচ্ছে জঙ্গলের অন্যদিকে। সেদিকে তাকিয়ে তার হেঁটে চলা দেখছি। এমন সময় দেখতে পেলাম গোসাপটার ঠিক পিছনে খানিকটা দূর থেকে একটা শিয়াল বেরিয়ে এসেছে। গ্রামের দিকে জঙ্গলে শিয়াল থাকে, তবে দিনের বেলায় এরা সচরাচর বেরিয়ে আসে না। তবে আগেই বলেছি বিকেল নামতে শুরু করেছে, তাই সামান্য অন্ধকার হয়ে আসবে একটু পরেই। আর সেই অন্ধকারের সময় জঙ্গলের এদিকটায় বেশি কেউ আসে না, তাই শিয়ালটা বেরিয়ে পড়েছে। তবে সে বেরিয়ে আসার পরে হয়তো আমায় দেখেনি। সে ধীর পায়ে আস্তে আস্তে গোসাপের বাচ্চাটার পিছু নিয়েছে। আমি বুঝতে পারছিলাম এই সুন্দর ছোট গোসাপের জীবনে একটা ভয়ঙ্কর পরিণতি নেমে আসতে চলেছে। তাই মুহূর্তের মধ্যে আমার মন স্থির করে ফেললাম সাধুর শিখিয়ে দেওয়া স্তম্ভন প্রক্রিয়া শিয়ালের উপরে পরীক্ষা করব, আর তার সাথে সাথে গোসাপের বাচ্চাটার জীবন বাঁচবে। এমন মনে মনে স্থির করে নিয়ে দক্ষিণ হস্ত তুলে বীজ মন্ত্র উচ্চারণ করে স্তম্ভনের জন্য নির্দিষ্ট মন্ত্র বলে ডান হাতটা সেই শিয়ালের দিকে তুলে ধরেছি। মন্ত্র উচ্চারণ প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু তখনও দেখতে পেলাম শিয়ালটা গোসাপের পিছু পিছু এগিয়ে যাচ্ছে। তবে তাকে সামান্য সময়ের জন্য থমকে দাঁড়াতে দেখেছি, কিন্তু স্তম্ভন প্রক্রিয়া কাজ করলে এমনটা হওয়ার কথা নয়। তাকে পুরোপুরিভাবে দাঁড়িয়ে যেতে হবে। সেটা হয়নি মানেই স্তম্ভন কাজ করেনি। আমি হতাশ হয়ে পড়লাম। গোসাপের বাচ্চাটাকে বাঁচানোর একটা প্রবল ইচ্ছা আমার মনের মধ্যে ছিল, কিন্তু সেটা আর হলো না। আমি মনে মনে এখানে একটু মন খারাপ করে পিছনের দিকে হেঁটে আসতে যাব, তখনই দেখি আমার পাশে এসে দাঁড়িয়েছে সেই সাধু যে আমায় স্তম্ভন শিখিয়েছে। সাধু ডান হাত তুলে সেই শিয়ালটার দিকে নির্দেশ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ার সামান্য সময়ের মধ্যেই যেন চোখের সামনে একটা ম্যাজিক দেখতে পেলাম। আমি অবাক হয়ে দেখতে পেলাম একটু আগে যে শিয়ালটাকে আমি থামানোর চেষ্টা করেছি, সেই শিয়ালটা এখন যেন কেমন অদ্ভুতভাবে থেমে গেছে। শিয়ালটা এগিয়ে গিয়ে গোসাপের বাচ্চাটাকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু সেই অবস্থাতেই সে যেন থেমে গেল। আর এদিকে গোসাপের বাচ্চাটা তেমন কিছুই বুঝতে পারেনি। সে নিজের মতো হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। শিয়ালটা দাঁড়িয়ে পড়েছিল ঠিকই, তবে তার একটা সামনের পা হাওয়ায় ভেসে রইল, আর একটা পা রইল মাটিতে। পিছনের দুটো পায়ের মধ্যে একটা পা রইল হাওয়ায় আর অন্যটা মাটিতে। শিয়ালটার মুখের সামান্য ফাঁক থাকার জন্য তার দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে সাধুর দিকে তাকাতেই সাধু আমার দিকে তাকিয়ে হেসে বললেন, তারানাথ, তোমার স্তম্ভন কিন্তু এখনো কাজ করছে না। তোমার মন সামান্য চঞ্চল হয়ে আছে। আগে মনকে স্থির করো, তারপর তোমার এই প্রক্রিয়া কাজ করবে। আমি সাধুর দিকে তাকিয়ে একটু মাথা নিচু করলাম, কারণ সাধু আমাকে আগেই বলেছিল স্তম্ভন প্রক্রিয়া আমি রপ্ত করতে পারলেও মনোসংযোগের অভাবে তার সঠিক সময় কাজে লাগাতে পারবো না। আর এখন সেটাই হলো।
তাই একটু ইতস্ততভাবে আমি বললাম, সাধুজি, আমি তো ঠিকভাবেই সবটা করেছিলাম, কিন্তু এমন কি হলো? তবে আমার মন তো শান্তই ছিল। সাধুজি আমার কথার উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে আমায় হাত দেখিয়ে তার সাথে যেতে নির্দেশ করলেন। আমি তার সাথে খানিকটা হেঁটে গিয়ে মাঠের পাশে একটা গাছের তলায় দুজনে বসলাম। তারপর সাধুজি বললেন, দেখো তারানাথ, তন্ত্র মন্ত্র হলো এমন একটা শক্তি যার দ্বারা সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায়, কিন্তু তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় তোমার মনোসংযোগ আর মনের জোর। সেই সময় তোমার মন যদি কোনো সামান্য কারণে অন্য কোনো দিকে নিবদ্ধ থাকে, তাহলে কিন্তু তোমার সেই তন্ত্রমন্ত্র প্রক্রিয়া যথাযথভাবে কাজ করবে না। তুমি স্তম্ভন প্রক্রিয়া নতুন শিখেছ, তাই এই প্রক্রিয়া কাজে লাগানোর জন্য তোমায় এখন মন ও সংযোগ পুরোপুরিভাবে রাখতে হবে, সমানভাবে। যখন তুমি স্তম্ভন করতে পুরোপুরি শিখে যাবে, তখন সামান্য মনঃসংযোগ শিথিল হলেও তাতে সমস্যা হবে না। আশা করি আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পেরেছিলাম, তাই মাথা নেড়ে বললাম, বুঝতে পেরেছি সাধুজি। বুঝেছ? বেশ। আচ্ছা তারানাথ, আমি এখানে আর বেশি দিন থাকবো না, বুঝলে? আমায় উত্তরের দিকে বেরিয়ে পড়তে হবে। তুমি কি আমার সাথে আসতে চাও? দেখো, তোমায় যা শেখানোর আমি শিখিয়ে দিয়েছি। এবার আমি চাই তুমি নিজের মতো বেরিয়ে পড়ো, নিজের মতো সাধনার পথের অনুসন্ধান করতে। তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে আসতে পারো, কিন্তু তুমি আমার সাথে গিয়ে নতুন কিছু কিন্তু শিখতে পারবে না। তার চেয়ে যদি তুমি একা বেরিয়ে পড়ো, তাহলে নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু জানতেও পারবে। এবার সমস্ত সিদ্ধান্তই তোমার উপরে। আমি কাল দুপুরে এই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ব। তার আগে তুমি তোমার সিদ্ধান্ত আমায় জানিও, কেমন? সাধুজির কথায় আমি পড়লাম মহা ফাঁপড়ে। সাধুর সাথে আজ বেশ কয়েক মাস রয়েছি। সাধু যে আমায় ছোটোখাটো অনেক প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন, এমনকি অনেক পুজোর নিয়মকানুন খুব সুন্দরভাবে আমায় বুঝিয়ে দিয়েছেন। তবে সাধুজি তার জানা সমস্ত কিছুই যে আমায় শিখিয়ে দিয়েছেন তা তিনি আগেই বলেছেন। এবার সেই সাধুর সাথে গেলে আমায় তার কাছ থেকে নতুন কিছু শেখা হবে না। আর আমি নিজে বেরিয়ে পড়লে কবে আবার এমন সাধুর সন্ধান পাবো তার কোনো ঠিক নেই। এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে এক সময় ভাবলাম একাই বেরিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। আর তাছাড়া একবার গ্রামে ফিরে আসার জন্য মন কেমন করেছিল, তাই ভাবলাম এই ফাঁকে না হয় একবার গ্রাম থেকে ঘুরে আসব। মনে মনে এমন সব সিদ্ধান্ত নিয়ে সাধুজিকে আমার সিদ্ধান্তের কথা জানাতে তিনি যেন খুশি হলেন। সেইভাবেই বললেন, সাধনার পথে একা চলার মধ্যে যা শান্তি আছে তা তুমি অন্য কারো সাথে পাবে না তারানাথ। তুমি আমার কাছে শিখতে চেয়েছিলে, তাই তোমায় আমার কাছে রেখেছিলাম। সেটা হয়ে গেছে। এখন তুমি তোমার মতো বেরিয়ে পড়ো। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। তবে একটা কথা। সাধুর শেষ কথায় আমি কেমন যেন অবাক হয়ে তার দিকে তাকালাম। তার হাসি মুখটা এই কয়েক মুহূর্তের মধ্যে কেমন যেন সামান্য কালো হয়ে এসেছে। আমি তার দিকে তাকিয়ে আছি। আমার চোখের দিকে আর কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সাধু বললেন, তোমার কপালে আমি একটা অদ্ভুত যোগ দেখতে পাচ্ছি। তবে এই যোগের দ্বারা যে কি হবে তা আমি বুঝতে পারছি না। এমনটা কিন্তু হয় না। আর এই সমস্ত ব্যাপার হলে আমি যা বুঝতে পারি, তবে তোমার ক্ষেত্রে এমন কেন হচ্ছে তা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন তোমার সেই যোগ আমার থেকে আড়াল করে রাখছে। তবে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সাথে মাস 2-3-এর মধ্যেই কিছু একটা অদ্ভুত ঘটবে। তবে সেটা তোমার পক্ষে ভালো হবে না খারাপ হবে তা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তাই সাবধানে থাকবে।
বুঝলে? যখনই প্রয়োজন হবে দেহবন্ধন করে রাখবে। দেহবন্ধন করা থাকলে শুভ অথবা অশুভ কোনো শক্তি সরাসরি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুমি বেরিয়ে পড়ো। আমার মনে হয় তুমি প্রথমে তোমার বাড়িতে একবার যেতে চাইছো। সাধুর সে কথায় আমি সামান্য অবাক হয়ে গেছিলাম। আমার কপালের দিকে তাকিয়ে কিংবা আমায় দেখে এর আগে অনেক সাধু অনেক কিছুই বলেছেন, কিন্তু এই সাধু এমন অদ্ভুত কথা বলল কেন সেটা আমি বুঝতে পারছিলাম না। তবে তিনি যে মিথ্যে কথা বলবেন না তা আমি জানি। আবার এমন হতে পারে তিনি এমন কিছু দেখেছেন যেটা আমায় বলতে চাইছেন না। তবে মনের মধ্যে ব্যাপারটা নিয়ে একটা খচখচ ভাব থেকেই গেল। সেদিন সাধুর সাথেই আমি গোটা রাত কাটিয়ে দিলাম। গোটা রাত আমরা কিন্তু ঘুমোলাম না। গ্রামের একটা পুরনো মন্দিরের কাছেই আমরা আশ্রয় নিয়েছিলাম। সেখানেই সারা রাত জেগে কাটিয়ে দিলাম। সাধু আমায় তার ছোটবেলার কথা, তার বাড়ি থেকে বেরিয়ে আসার কথা এবং সাধনার পথে অনেক অভিজ্ঞতার কথা বললেন। বেশ অনেক কিছুই আমি তার কাছে জানতে পারলাম। তবে পরদিন সকালে সাধুকে ছেড়ে আসার সময় তিনি আমার কাঁধের উপর একটা হাত রেখে বললেন, তারানাথ, আমার মনে হয় তুমি অতি সাধারণ কোনো সাধক নও। তোমার দিকে তাকালে কেমন যেন মনে হয় তোমায় কোনো একটা শক্তি সব সময় রক্ষা করে রাখছে। কোনো বিপদে পড়লে তোমার সাহায্য করার জন্য কেউ না কেউ ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। সত্যি বলতে কি, এমন অনুভূতি কখনো আমার আগে হয়নি, কিন্তু কেন হচ্ছে তা বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি কখনো এমন কোনো সাধু বা মহৎ আত্মার সাথে পরিচিত হয়েছিলে যে অতি উচ্চ মার্গের কিংবা যার অনেক ক্ষমতা আছে? আমি তখন হেসে সেই সাধুকে কাল ভৈরবের কথা বলেছিলাম, আর সেই কথা বলতেই তার চোখ দুটো গোল হয়ে এসেছিল। তিনি আমার দিকে বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে বলেছিলেন, কাল ভৈরব, তন্ত্র সাধনার অতি উচ্চ মাধ্যম আত্মা সেই কাল ভৈরব। তার দেখা যখন তুমি পেয়েছো, তাহলে তোমার জীবনের সাথে তার কোনো একটা সম্পর্ক অবশ্যই আছে, আর তোমার সাধনা জগতের সাথেও। আর সেই কারণেই তোমার ললাটের লিখন আমি পড়তে পারছি না। যাও, বেরিয়ে পড়ো। তোমার যে এখন বেরিয়ে পড়ার সময় আছে, বেরিয়ে পড়ো। স্বয়ং কাল ভৈরব যখন তোমার রক্ষা করছে, তখন আর তোমার বিপদ হতে পারে না। আমি সাধুজির উদ্দেশ্যে প্রণাম করে সেই গ্রাম ছেড়ে বেরিয়ে এলাম। সাধু যে আমায় বলেছিলেন তিনি সেদিন বিকেলেই গ্রাম থেকে চলে যাবেন। আমি বেরিয়ে আসার পরে সাধু সেদিন বিকেলেই গ্রাম ত্যাগ করেছিলেন, সে কথা আমি অনেক পরে জানতে পেরেছিলাম। সেই গ্রাম থেকে বেরিয়ে প্রথম এসেছিলাম আমার নিজের বাড়িতে। এতদিন পরে মা আমায় দেখে বেশ খুশি হয়েছিল। প্রথম দেখাতেই আমায় জড়িয়ে ধরে এক রাশ কান্নার জল বুলিয়ে দিয়েছিল আমার গায়ে, হাতে, মাথায়। অনেক বলে বলে তাকে শান্ত করেছিলাম। তারপর আমার এখানে আসার কথা জানিয়েছিলাম। মা বলেছিল আমায় আর যেতে দেবে না, কিন্তু আমার জীবনের সাধনার পথে বাড়ি থেকে দূরে অজানা অচেনা গ্রামের পথ সে লেখা হয়ে গেছে। আমায় আটকে রাখার সাধ্য কি তার আছে? তাই তো তার কান্না ভরা চোখের জল, আবেগ মেশানো কথা আমায় শক্ত করে সংসারে ধরে রাখার তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। আমি মাঝখানে গ্রামের বাড়িতে কিছুদিন কাটিয়ে আবার একদিন ভোরবেলা মা ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে পড়লাম। আমি জানতাম ঘুম থেকে উঠে মা আমায় দেখতে না পেয়ে আবার আগের মতোই কাঁদবে। যে মানুষটার আমি ছাড়া আর কেউ নেই, সে আমায় হারিয়ে যে কাঁদবে তা তো স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে কি, এসব পিছু টান, মায়া, মমতা, এসব কিছু আমায় টানতো না। যদি টানতো তাহলে কি নিজের মায়ের চোখের জল দেখে আমি বেরিয়ে আসতে পারতাম? যে মায়ের নাড়ি ছিঁড়ে আমার জন্ম হয়েছে,
তাকে কাঁদিয়ে এই গ্রামের বুকে খালি পায়ে অভুক্ত তৃষ্ণার্ত অবস্থায় ঘুরে বেরিয়ে আমি কি শান্তি পেতাম? কিন্তু আমার ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। ভাগ্যের লেখা খণ্ডানোর ক্ষমতা স্বয়ং ভাগ্য বিধাতারও নেই, আর আমি তো একজন ভবঘুরে সাধক মাত্র। গ্রাম ছেড়ে সেদিন খুব বেশি দূরে যেতে পারলাম না। একেতেই শীতকাল, তার উপর সেবার সে যেন আরো বেশি করে জাঁকিয়ে পড়েছে। রাতে খোলা জায়গায় আশ্রয় নেওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত তাই পাশের গ্রামে এক চেনা বাড়িতে আমায় আশ্রয় নিতে হলো। যার বাড়িতে আশ্রয় নিলাম তার সাথে এখন আর তেমন চেনা জানা নেই, তবে বহু বছর আগে তারা আমাদের বাড়িতে মাঝে মাঝে কোনো কারণে বাবার কাছে আসতো। সেই সূত্রেই আমায় চেনেন। আমি তাদের বাড়িতে আশ্রয় নিতে কিন্তু তারা বেশ খুশি হলো, এমনকি আমায় বেশ ভালোভাবেই যত্ন করলো। রাতে ভালো করে খেয়ে দিয়ে তাদের বাড়ির একটা বিছানায় আমি ঘুমোতে গেলাম। যদিও আমি আপত্তি করেছিলাম আমার জন্য আলাদা ঘর দেওয়ার প্রয়োজন নেই, তবে তারা আমার কোনো কথাই শুনল না। সেই বাড়িতে কেউ একজন বড় অসুস্থ ছিল। আমি মাঝে মাঝেই তার কাশির শব্দ শুনতে পাচ্ছিলাম। একবার সেই বাড়ির একটা ছোট্ট মেয়েকে ডেকে প্রশ্ন করলাম, হ্যাঁ রে খুকি, তোদের বাড়িতে কি কারোর শরীর খারাপ? হ্যাঁ, দাদুর খুব শরীর খারাপ। মা বলে দাদু আর বেশি দিন বাঁচবে না। কথাটা শুনে আমার একটু মন খারাপ হলো। জীবনে যে জিনিসটা আমি সব সময় এড়িয়ে চলতে চেষ্টা করি সেটাই বারবার আমার কাছে এসে আমার হাত পায়ে জড়িয়ে ধরে। মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু চোখের সামনে মৃত্যু দেখায় একটা মানুষকে মরে যেতে দেখা, এগুলো আমার কখনোই কোনোভাবে ভালো লাগে না। খুকির কথায় বুঝতে পারলাম বাড়ির বয়স্ক কোনো এক মানুষ ভীষণ অসুস্থ, আর তার মা যখন বলেছে বাঁচবে না, তার মানে অবস্থা সত্যিই খারাপ। আমি নিজের ঘর থেকে বেরিয়ে একবার পাশের ঘরে উঁকি মেরে দেখলাম বিছানার উপর যে শুয়ে আছে তাকে মানুষ না বলে একটা কঙ্কাল বলাই ভালো। সেই কঙ্কালের গায়ের উপর কেউ একটা চামড়া লাগিয়ে রেখেছে যেন। কাশির দমকে তার শরীরটা বিছানা ছেড়ে খানিকটা উঠে আসছে, তারপর আবার নেমে যাচ্ছে বিছানায়। তার অসুবিধা যাতে না হয় তার জন্য বোধহয় গোটা বিছানায় নরম কাঁথা পেতে দেওয়া হয়েছে। এমনকি তার মাথার বালিশও বেশ নরম দেখে মনে হলো। তবে ঘরে কেমন যেন একটা গন্ধ, কেমন একটা অদ্ভুত গন্ধ। এমন গন্ধের কথা আমি এর আগে শুনেছি, যে মানুষের ঘরে মৃত্যু যখন প্রবেশ করে সেই মানুষের ঘরে এমন একটা গন্ধ পাওয়া যায়। সেই গন্ধ এতই অসহ্য যে সেখানে দাঁড়িয়ে থাকা যায় না। মনে হয় এক্ষুনি বেরিয়ে পড়ি, না হলে কি যেন একটা হয়ে যাবে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সেই গন্ধটা পাচ্ছিলাম। আমার মন কেমন যেন ভারী হয়ে আসছিল বারবার। কি কুক্ষণেই যে আজ এই বাড়িতে আশ্রয় নিতে গেলাম, তার চেয়ে বরং আমি অন্য কোথাও চলে যেতাম, কিংবা হেঁটে গিয়ে অন্য কারো বাড়িতে আশ্রয় নিতাম। এইসব ভাবতে ভাবতে আবার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। বিছানায় চোখ বন্ধ করে রয়েছি। সামান্য ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে একটা মোটা কাঁথা আমায় দিয়ে যাওয়া হয়েছে, সেটা গায়ে তুলে নিয়েছি। বেশ কিছুক্ষণ একভাবে শুয়ে থাকার পর একটু ঘুমও আসতে শুরু করেছে। ঠিক সেই সময় বুঝতে পারলাম আমার জানলার কাছ থেকে কে যেন একটা হেঁটে যাচ্ছে। চোখ খুলতেই বুঝতে পারলাম আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে রয়েছি। যখন আমার মনে হচ্ছিল আমি ঘুমিয়ে পড়তে চলেছি, তখন থেকে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে। এর মধ্যেই চারপাশের অন্ধকার নেমে এসেছে। আমার ঘরের ভিতর যে হ্যারিকেনটা জ্বলছিল সেটার আগুন কেউ কমিয়ে দিয়ে গেছে যেন। ঘরের দরজা ভেজানো। এই সময় বাড়ির বাইরে জানলার কাছে কেউ হেঁটে গেলেও আমার
ঘুম ভাঙার কথা নয়। কারণ শীতকালে শব্দ বেশি শোনা গেলেও শীতকালে ঠান্ডার জন্য ঘুম হয় একটু বেশি গাঢ়। আর ঘরের বাইরের শব্দ ঘরে ঢোকার একমাত্র জায়গা হলো জানলা। ওই জানলার সামান্য ফাঁক দিয়ে এই এমন কি শব্দ এলো যে রাত্রে আমি ঘুম থেকে উঠে যাব ওই সামান্য শব্দ পেয়েই। মনের ভেতর কেমন যেন একটা কৌতূহল হলো, কেমন যেন মনে হতে লাগলো কিছু একটা ঘটতে চলেছে, না হলে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। বেশ কিছুক্ষণ বিছানার উপরে উঠে বসার পরেই মনে হলো জানলার কাছ থেকে আসা শব্দটা এখন যেন বাড়িটার ঠিক দরজার সামনে এসে পৌঁছেছে। আসলে আমায় যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা বাড়িটার এক প্রান্তে, সেখান থেকে এসে বাড়ির বড় দরজার সামনে আসতে হয়, তারপর ভেতরে ঢুকতে হয়। আমি আরও সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ দরজা খোলার একটা খুট শব্দ শুনতে পেলাম। এইবার আমি বুঝতে পারলাম বাড়ির বাইরে থেকে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমার ইন্দ্রিয় এমনিতেই সজাগ, আর এই ঘটনায় আরও বেশি সজাগ হয়ে গেল। আমি আমার ঘরের দরজার সামনে গিয়ে দরজাটা সামান্য ফাঁক করে দাঁড়ালাম। মনের মধ্যে প্রবল একটা সন্দেহ হচ্ছিল, বোধহয় বাড়িতে চোর পড়েছে, তাই এখনই চেঁচামেচি করে সবাইকে জাগিয়ে দিলে সে বেটা পালিয়ে যাবে। তার থেকে সে বাড়ির ভিতরে ঢুকুক, তারপর আমি দরজা খুলে বেরিয়ে গিয়ে কোনো একটা ব্যবস্থা করব। এমন ভেবে দরজাটা সামান্য ফাঁক করে দাঁড়িয়ে আছি। বাইরে সামান্য অন্ধকারের জন্য তেমন ভালোভাবে কিছুই বোঝা যায় না। আর তাছাড়া এই ঘরের সামনে একটা লম্বা বারান্দা মতো, সেই বারান্দায় পর পর দুটো ঘর, একটা সেই বৃদ্ধ মানুষটার ঘর, আর একটায় অন্য কেউ থাকে। সেই দুটো ঘর ছাড়িয়ে আর একটু সামনে গেলে তারপর আরো দুটো ঘর। যে এসেছে তাকে আমার ঘরের দরজার সামনে দিয়েই যেতে হবে, কারণ আমার ঘরটাই প্রথম। আমি অন্ধকারের মধ্যে দু চোখ ধাতস্থ করতে লাগলাম, কারণ অন্ধকারের মধ্যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সামান্য দেখা যায়। আর তখনই দেখতে পেলাম বাইরের দিকের বড় দরজাটা খুলে কেউ যেন বাড়ির ভিতরে প্রবেশ করছে। বড় দরজাটা আস্তে আস্তে খুলে ফাঁক হয়ে গেল। তারপর বাড়ির ভিতরে যে প্রবেশ করলো তার পরনে সাদা রঙের কোনো একটা পোশাক। ঠিক সেই মুহূর্তে তাকে ভালোভাবে বোঝা না গেলেও তার পোশাকটা আমি বুঝতে পারলাম। আর বোধহয় সাদা রং থাকার কারণেই এই অন্ধকারেও তাকে ভালোভাবে দেখা যাচ্ছে। সে কিন্তু ভেতরে ঢুকে কোনো দিকে তাকালো না, সোজা আমার দরজার কাছের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দরজাটা সামান্য ফাঁক করে রাখলাম যাতে সে আমায় বুঝতে না পারে। সে কিন্তু আমার দরজার দিকে এলেও আমার দরজার সামনে দাঁড়ালো না, তার বদলে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সেই বৃদ্ধ মানুষটার দরজার কাছে। আর এই সামান্য মুহূর্তের মধ্যে আমি একটা জিনিস দেখতে পেলাম। এই গভীর রাতে আধো অন্ধকারে যে এসে দাঁড়িয়েছে ওই বৃদ্ধ লোকটির দরজার সামনে, সে আসলে কোনো পুরুষ নয়, সে আসলে মহিলা। আমার দরজার সামনে দিয়ে যাওয়ার সময় তার মাথার চুল হাওয়ায় উঠতে আমি দেখেছি। আর তার পরনে সাদা রঙের পোশাকটা আসলে যে শাড়ি তা বোঝা যায়। সে কিন্তু ওই বৃদ্ধ লোকটার দরজার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এইবার আমি পড়লাম মহা ফাঁপড়ে। এক্ষুনি চিৎকার করে সবাইকে ডেকে তুলে দেব, নাকি সেই মহিলা আসলে কি করতে এসেছে তা দেখব। আর তার যদি চুরি করার কোনো মতলব থাকে তাহলে সে আমার ঘরটাই বা বাদ দেবে কেন? কিন্তু সে তখনও সেই বৃদ্ধের দরজার কাছে বাইরে দাঁড়িয়ে আছে। সে যে আসলে কি করতে চাইছে তা আমি বুঝতে পারলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, তবে সেটা সামান্য সময় পরে। সেই বৃদ্ধের দরজার সামনে দাঁড়িয়ে যে গন্ধটা আমি পেয়েছিলাম তেমনই একটা গন্ধ আমি হঠাৎ করেই বাতাসে যেন পেলাম। যেন মনে হলো
এই মহিলা বাড়িতে ঢোকার সাথে সাথেই সেই গন্ধটা তীব্রভাবে আমার নাকে পাক খেয়ে এসে ধাক্কা দিয়েছে। ব্যাপারটার কোনো কারণ আমি বুঝতে পারলাম না। আমি অবাক হয়ে অপেক্ষা করতে লাগলাম। সত্যি বলতে কি, অশুভ কিংবা শুভ কিছুর উপস্থিতি আমি আগে থেকেই টের পেয়ে যাই, কিন্তু তেমন কোনো অনুভব আমার হলো না। আমি আগের মতোই দরজা ফাঁক করে বাইরে তাকিয়ে আছি, আর সেই মহিলা বৃদ্ধের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমনকি সেই বৃদ্ধের দরজার গায়ে হাতও রাখেনি পর্যন্ত। আমার মনে হলো সেই মহিলা যেন কোনো কিছুর একটা অপেক্ষা করছে, যেন একটা কিছু ঘটবে, তার সঠিক সময় এখনো এসে উপস্থিত হয়নি। আমি একবার ভাবলাম দরজাটা খুলে বাইরে বেরিয়ে যাই। তারপর মনে হলো শেষ পর্যন্ত কি হয় তা দেখা দরকার। আর এদিকে সময় যে কোথা দিয়ে বয়ে যেতে লাগলো তা আমি বুঝতে পারলাম না। দরজার সামনে একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে সামান্য মশা কামড়াতে শুরু করেছে আমার পায়ে, কিন্তু সেই মহিলা কেমন যেন পাথরের মূর্তির মতো তখনও সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ঘরের হ্যারিকেনটার দিকে তাকিয়ে দেখলাম সেটা কখন যেন ম্লান হয়ে গেছে। সেই মুহূর্তে যে আমার কি করা প্রয়োজন তা আমি অনেক চেষ্টা করেও বুঝতে পারলাম না। আসলে সেই মহিলা যতক্ষণ না কিছু করছে ততক্ষণ পর্যন্ত আমি নিজেও তো কিছু ব্যবস্থা নিতে পারছি না। অহেতুক চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডেকে দেওয়ার তো কোনো কারণ হয় না। আর তাছাড়া এ বাড়িতে মহিলা বেশ 3 জন রয়েছে, তাই তাদের কেউ যদি এই রাতের বেলা বৃদ্ধের শারীরিক অসুস্থতার খোঁজ নেওয়ার জন্য এসে থাকে তাহলে তো ব্যাপারটা একটু লজ্জাজনক হয়ে পড়বে। কিন্তু তাদের কাউকেই আমি সাদা শাড়ি পরতে দেখিনি। এমন হতেই পারে যে অন্য কোনো কারণ থাকতে পারে। সত্যি বলতে ব্যাপারটার কিছুই আমার মাথায় ঢুকছিল না। আমি কেমন যেন ঘেঁটে যাচ্ছিলাম নিজের মধ্যে। একটা ঠান্ডা হাওয়া বাইরে থেকে মাঝে মাঝে এসে আমার গায়ে লাগছিল, তার সাথে সেই অদ্ভুত গন্ধটা। আর তাছাড়া চারপাশে আর কোনো সামান্য শব্দও নেই। শীতকালে এমনিতেই শব্দ কম থাকে, কিন্তু রাতের একটা নিজস্ব শব্দ আছে, সেই শব্দটাও যেন আমি আর পাচ্ছিলাম না। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ দেখতে পেলাম সেই মহিলার সামান্য পিছনের দিকে সরে এলো দরজার কাছ থেকে। তারপর সিঁড়ি বেয়ে নেমে গেল উঠোনের দিকে। তার অদ্ভুত আচরণের কোনো কারণ বুঝতে পারছি না। মনে মনে এবার অধৈর্য হয়ে পড়ছিলাম। দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে যাব, এমন সময় সামনের সেই বৃদ্ধের বন্ধ দরজার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। যে বৃদ্ধকে আজ এই সামান্য কিছুক্ষণ আগে বিছানার সাথে লেপ্টে থাকতে দেখেছি, যার কঙ্কাল সার শরীর দেখে মনে হয়েছে আর বেশিক্ষণ বাঁচবে না, সেই বৃদ্ধকে দেখতে পেলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই একটা নোংরা তেল ছিটে ধুতি, শরীরের উপরের অংশ অনাবৃত, সামান্য ঝুঁকে সামনের দিকে দাঁড়িয়ে আছে। সব কিছুই সেই আগের মতো যেমন তাকে সন্ধেবেলা দেখেছি, কিন্তু কি একটা ব্যাপার যেন বড় অদ্ভুত লাগছিল। আমার ব্যাপারটা ঠিক সেই মুহূর্তেই মনে পড়া উচিত ছিল, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে তা আমার মনে পড়ল না। আমি দেখতে পেলাম সেই বৃদ্ধ হাঁটতে হাঁটতে বাড়ির উঠোনের সিঁড়ি বেয়ে নিচে নেমে সেই সাদা কাপড় পরা মহিলার পাশে গিয়ে দাঁড়ালো। আমিও দরজাটা আরেকটু বেশি ফাঁক করে তাদের দেখে চলেছি। বাড়ির উঠোনটা বেশ বড়। সেই উঠোন দিয়ে দেখতে পেলাম সেই মহিলা এবং এই বয়স্ক ভদ্রলোক হেঁটে হেঁটে দরজার বাইরের দিকে যাচ্ছে। দরজাটা তখনও খোলা রয়েছে। আমি সেদিকে তাকিয়ে আছি, দরজাটা সামান্য ফাঁক করে দেখছি। আমার নাকে সেই অদ্ভুত গন্ধটা আসছে, আর তার সাথে ভেসে আসছে ঠান্ডা হাওয়া। কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না কি একটা যেন। অনেক চেষ্টা করতে লাগলাম। অনেক চেষ্টা করার পরে যখন সেই বয়স্ক বৃদ্ধ আর সেই মহিলাটি দরজার কাছাকাছি পৌঁছে গেছে,
তখন হঠাৎ আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো কথাটা মনে পড়ে গেল। এই বাড়িতে আসা পর্যন্ত সেই বৃদ্ধকে বারবার কাশতে শুনেছি। সেই কাশির বেগ এত যে মনে হচ্ছিল বৃদ্ধ বোধহয় কাশির ফাঁকে ফাঁকে নিজের নিঃশ্বাস প্রশ্বাসটুকু নেয়। কিন্তু ঘুম ভাঙার পর থেকে আমি একবারও সেই বৃদ্ধের কাশির শব্দ শুনতে পাইনি। এমনটা হতেই পারে সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যার এত প্রচণ্ড শরীর অসুস্থ সে এইভাবে ঘুমিয়ে পড়তে পারে না। আর তাছাড়া সেই বৃদ্ধকে যখন আমি দরজার বাইরে দেখতে পেয়েছি তখন তার মধ্যে কাশির কোনো লক্ষণ নেই। এমনকি তাকে দেখে মনেও হয়নি তার শারীরিক কোনো অসুস্থতা রয়েছে। বিদ্যুৎ চমকের মতো কথাটা মনে পড়ে যেতেই আমি আমার ঘরের দরজা খুলে দাওয়ার উপরে নেমে এলাম। তারপর ডান হাত তুলে সেই বয়স্ক বৃদ্ধ আর মহিলাটার দিকে রেখে প্রথমে বীজ মন্ত্র জপ করে তারপর স্তম্ভন প্রক্রিয়া শুরু করলাম। সেই প্রক্রিয়া যা আমি শিখেছিলাম সাধুর কাছে। মনের মধ্যে একটা ভাব, একটা কৌতূহল, একটা অবাক আশ্চর্য অনুভূতি আমার হচ্ছিল। এই গোটা ব্যাপারটা কেন এতক্ষণ আগে আমি বুঝতে পারিনি। মন্ত্র পড়ে ডান হাতটা সেই বৃদ্ধের দিকে নির্দিষ্ট করে রেখে আমি শেষ মন্ত্রটা পড়ে ফুঁ দিতে যাব, এমন সময় আমার মাথার ভিতরটা কেমন টলে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমি ধীরে ধীরে মাটির উপর পড়ে যাচ্ছি। আর ঠিক সেই সময় একটু আগে দেখতে পাওয়া সেই বৃদ্ধ বয়স্ক আর সেই মহিলা যেন থেমে গিয়ে আমার দিকে ঘুরে তাকিয়েছে। আমার অবস্থা সেই মুহূর্তে এমন ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু জ্ঞান হারাইনি, কিন্তু শরীরের মধ্যে হঠাৎ করে একটা অদ্ভুত দুর্বলতা অনুভব করতে পেরে আমি মাটির উপর বসে পড়েছি। তারপর একটা হাত দিয়ে কোনো রকমে ঘরের দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। আর সেখানে বসে বসেই সামনে দেখতে পেলাম সেই মহিলা আর সেই বয়স্ক বৃদ্ধ দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর আমার কেমন যেন মনে হলো তারা দরজার বাইরে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পিছনের দিকে ঘুরে একবার আমার দিকে তাকালো। আকাশে সামান্য চাঁদের আলো ছিল। সেই আলো বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছিল না কোনো একটা কারণে, তাই তাদের মুখ আমি তখন দেখতে পাইনি। কিন্তু বাইরে যখন তারা বেরিয়ে আমার দিকে তাকালো তখন তাদের মুখ আমি দেখতে পেলাম। আর তারপরেই মনে হলো যেন তারা আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার সেটা হলো আমার চোখের সামনে আমি দেখলাম বাইরের দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেল, একটুও শব্দ না করে। আমার যে কি হয়েছিল আমি তার কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখ খোলা রয়েছে, যা দেখছি তার সমস্তটাই বুঝতে পারছি, কিন্তু শরীরের মধ্যে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি উঠে গিয়ে যে বাইরে দাঁড়াবো কিংবা এক পা হেঁটে যাব তার কোনো শক্তি আমার মধ্যে নেই। বেশ কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর যেন আপনি আপনি আমার সমস্ত শক্তি আমার মধ্যে ফিরে এলো। আমি তখন দেয়ালের হেলান ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরে ঢুকতে যাব, এমন সময় কি যেন একটা মনে হতেই আমি সেই বয়স্ক বৃদ্ধের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা সন্দেহ আমার মনে দানা বেঁধেছিল, কিন্তু হঠাৎ করে আমার সাথে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে যাওয়ায় সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন ঘরে ঢুকতে যাওয়ার আগের মুহূর্তে ব্যাপারটা মনে হতেই আমি সেই দরজাটার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে দরজাটা ঠেলতেই দরজা খুলে গেল। এবার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আজ সন্ধেবেলা যখন এই ঘরে এসেছিলাম তখন এই ঘরে একটা অদ্ভুত গন্ধ ছিল। সেই গন্ধটা কিন্তু এখন আর নেই। তার বদলে একটা অন্যরকম গন্ধ ঘরের বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যেন সেই গন্ধের ঝাঁঝ বেশ প্রবল। আমি মনে মনে ভাবলাম অনাকাঙ্ক্ষিত কিছু আমার জন্য অপেক্ষা করছে সেখানে। আমি ঘরের ভিতরে একটা পা রাখতেই মনে হলো যদি এই মুহূর্তে কেউ বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তাহলে আমায় দেখে কি ভাববে।
কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম। আমি পায়ে পায়ে সেই বয়স্ক বৃদ্ধের বিছানার এক পাশে গিয়ে দাঁড়ালাম। সে এখন বিছানায় নিশ্চিন্তভাবে শুয়ে আছে, অথচ একটু আগেই আমি তাকে দেখেছি ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে সেই মহিলার সাথে বাড়ির বাইরে বেরিয়ে যেতে। তাহলে কি আমি ভুল দেখলাম? কিন্তু এতটা চোখের ভুল আমার হবে কি করে? আমি আরও একটু ঝুঁকে পড়লাম। ঘরের এক পাশে একটা হ্যারিকেন রাখা ছিল। সেই হ্যারিকেনের আলো কমিয়ে দেওয়া হয়েছিল। সেই হ্যারিকেনটা আস্তে আস্তে তুলে এনে আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে বয়স্ক ভদ্রলোকের মুখের কাছে আনতেই চমকে উঠলাম। তার মুখ এখন হা হয়ে আছে, মুখের এক পাশ থেকে লালা গড়িয়ে পড়ছে, দুটো চোখ অস্বাভাবিকভাবে খোলা রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এই সামান্য কিছুক্ষণ আগে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। এটা দেখার সাথে সাথেই একটু আগে আমার ঘরের মধ্যে বিছানার উপর উঠে বসা থেকে শুরু করে এখনো পর্যন্ত সমস্ত কিছুই যেন আমি বুঝতে পারলাম। আর তার সাথে সাথে এটাও বুঝতে পারলাম কেন আমার স্তম্ভন ক্রিয়া শেষ মুহূর্তে বিঘ্ন ঘটেছিল। আমি সেই ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এসে নিজের ঘরে ঢুকলাম। তারপর বিছানার উপর শুয়ে কাঁথাটা টেনে নিলাম। এত রাতে বাড়ির সবাইকে জাগিয়ে মৃত্যুর খবর দেওয়াটা ঠিক হবে না, তাতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। যে যাওয়ার সে তো ইহলোক ছেড়ে চলেই গেছে। এখন শুধু শুধু তার জন্য এতগুলো মানুষকে জাগিয়ে রেখে লাভ নেই। তার চেয়ে ভোরবেলা তারা যখন উঠবে তখন নিজেরাই দেখতে পাবে। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ কাটার পরেই কিন্তু আমি ঘুমিয়ে পড়লাম। যেন গোটা ব্যাপারটা অতি স্বাভাবিক এমনভাবেই আমি নিয়েছিলাম। ভোরবেলার দিকে লোকজনের চিৎকারে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে বুঝতে পারলাম খবরটা ছড়িয়ে পড়েছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি সেই বয়স্ক বৃদ্ধের ঘরের সামনে বেশ লোকজন। ভিতর থেকে কান্নাকাটির শব্দ ভেসে আসছে। আমায় বাইরে বেরোতে দেখে যে আমায় সেই বাড়িতে আশ্রয় দিয়েছিল সে এগিয়ে এসে বলল, ঠাকুর মশাই, কি যে হয়ে গেল ঠাকুর মশাই, বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার কাঁধের উপর একটা হাত রেখে বললাম, যতীন, শক্ত হও। যার যতদিন এই দুনিয়াতে থাকার সে ততদিনই থাকবে। তোমার বাবা অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন, তার সেই কষ্টের মুক্তি ঘটেছে। সবটা মেনে নাও যতীন, শক্ত হও। যতীন বুঝতে পেরেছিল আমার সমস্ত কথাই সত্যি, তাই চোখের জল মুছে তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে ঢুকেছিল। আগেই বলেছি আমার এই সমস্ত দেখতে ভালো লাগে না। তার মানে এই নয় যে আমার এইসব দেখলে কষ্ট হয়, দুঃখ হয়, সে কথা না। আসলে এই সমস্ত দেখলে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। এই জীবনের শেষ সময়ের সাথে মৃত্যুর সন্ধিক্ষণের একটা চরম মুহূর্ত, যে মুহূর্তে অনেক কিছুর শেষ আবার অনেক কিছুর শুরু। একটা মানুষ তার এক জন্ম শেষ করে আর একটা জন্মে পাড়ি দেয়। মানুষের দোষ গুণ ভালো মন্দ সমস্ত কিছু পড়ে থাকে এক পাশে। একটা মানুষের গোটা শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তার পঞ্চভূতে বিলীন হয়ে যায় এই দুনিয়ার বুকের প্রকৃতিতে। তারপর তারা অপেক্ষা করে পরবর্তী জন্মের জন্য। দুনিয়ার সব কিছু আমার ভালো লাগে, এসব খারাপ ভালো আমি মেনে নিতে পারি, কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা আমার কেমন যেন ভালো লাগে না। তাই আমি সত্যি বলতে সেই ঘরের দিকে গেলাম না। তার বদলে আমার ঘরে এসে বসলাম। তারপর বাড়ির বাইরে বেরিয়ে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াতে লাগলাম। এমন সময় এখান থেকে চলে যাওয়া যায় না, তাই আমি স্থির করলাম কাজ সম্পন্ন হয়ে গেলে তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঘন্টা কয়েকের মধ্যেই বাঁশের মাচা তৈরি করে মৃতদেহ নিয়ে সবাই চলে গেল শ্মশানের দিকে। এক রাস্তা লোক হরিবোল হরিবোল রব তুলল, অথচ কাল সারাদিনে আমি একটা লোককেও বাড়িতে এসে সেই বয়স্ক মানুষের খোঁজ নিতে দেখিনি। আমি বাড়িতেই রইলাম।
যতীন আমায় অনুরোধ করেছিল, কিন্তু আমি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলাম। সে কিছু বুঝতে পেরেছিল হয়তো, তাই আমায় আর জোর করেনি। আমার ঘরে আমি বসে আছি, সেই সেদিনের খুকি আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমার খাবার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু সে বলল, চিড়ের দুধ খেয়ে নাও, মা বলেছে তোমায় চিড়ে দুধ খাওয়াতে। তার কথার মধ্যে কি যেন একটা ছিল, সেই সারল্য মাখা গলার স্বর, আর সেই আদেশ আমি অমান্য করতে পারলাম না। আমার খাওয়া হওয়া পর্যন্ত সে আমার পাশেই বসেছিল, তাই খেতে খেতে তাকে প্রশ্ন করলাম, তোমার দাদু যে মারা গেল, তোমার কষ্ট হয়নি খুকি? কষ্ট হয়েছে তো, কিন্তু দাদু যে কষ্ট পাচ্ছিল, দাদু আর কষ্ট পাবে না, এ তো ভালো হয়েছে। মা বলেছে দাদু অনেক দূরে চলে গেছে, সেখানে দাদু খুব ভালো থাকবে। কথাগুলো বলতে বলতে তার চোখের কোলবে জল নেমে এলো। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি তার মাথায় একটা হাত রেখে বললাম, তোমার দাদু খুব ভালো থাকবে খুকি, তুমি চিন্তা করো না। সবাই ফিরে আসার পর আমি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ব। যতীনের সাথে উঠোনে দাঁড়িয়ে কথাবার্তা বলছি, এমন সময় সেই খুকি একটা ছবি নিয়ে এসে আমার সামনে তুলে ধরল। আমি তাকিয়ে দেখলাম সেই ছবিটায় যে মহিলা দাঁড়িয়ে আছে তার পরনে একটা লাল রঙের শাড়ি, তার মাথার চুল হাঁটু পর্যন্ত নেমেছে। সে সময় ছবি ঠিক ওইভাবে সংরক্ষণ করা যেত না, কাগজের মধ্যে ছবি থাকতো, সেই ছবি আস্তে আস্তে হলদে হয়ে আসতো। তবে ছবিটা দেখেই আমি কেমন যেন চমকে উঠলাম। ছবিটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে দেখতে যতীনকে বললাম, যতীন, এটা কার ছবি? যতীন ধরা গলায় বলল, এটা আমার মায়ের ছবি ঠাকুরমশাই, মা অনেক বছর আগে মারা গেছেন। ছবিটা বার করেছি বাবার ছবি আর মায়ের ছবি একসাথে রেখে একটু বাঁধিয়ে রাখার চেষ্টা করব। বাবার আর মায়ের এই একটাই ছবি আছে আমার কাছে। যতীন আমার মুখ দেখে বোধহয় কিছু অনুমান করতে পেরেছিল, তাই সে বলল, ঠাকুরমশাই, কি হয়েছে বলুন তো? আমি তার কথার উত্তর না দিয়ে মাথা নাড়ালাম। সেই ছবিটা দেখে আর যতীনের কথা শুনে কিন্তু আমার মনের ভিতর আবার কেমন করতে শুরু করেছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এই মহিলাকেই কাল রাতে আমি দেখেছি। কাল রাতে এই মহিলাই সেই বয়স্ক বৃদ্ধ মানে যতীনের বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে গেছিলেন। আর কাল রাতে দরজার কাছে চাঁদের আলোয় এই মুখ আমি স্পষ্ট দেখেছি। কিন্তু এও কি সম্ভব? সত্যি বলতে আমার সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না, তাই কোনোভাবে যতীন আর খুকিকে বিদায় জানিয়ে রাস্তায় নামলাম। এই ঘটনার কথা অনেক দিন পরে এক সাধুকে বলেছিলাম। সেই সাধু সমস্ত ব্যাপারটা শুনে নিয়ে আমায় বলেছিল, বুঝলে তারানাথ, আমাদের এই দুনিয়াতে এমন অনেক অদ্ভুত ব্যাপার ঘটে যার কোনো আসল কারণ থাকে না। আসলে আসল কারণ সব কিছুরই থাকে, তবে তা আমরা বুঝতে পারি না। আমার মনে হয় সেই বয়স্ক বৃদ্ধ লোকটি যে মারা গেছিল, তার কষ্ট সহ্য করতে না পেরে অন্য এক জগৎ থেকে তার স্ত্রী এসেছিল তাকে নিয়ে যেতে। তার স্ত্রী এসে তাকে এই নরক যন্ত্রণার মতো জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল অনাবিল এক শান্তির জগতে। আমার মনে হয় সেই নারী এসেছিল ওই বৃদ্ধ বয়স্ক লোকটির জীবন কাঠি হয়ে, যে জীবন কাঠির ছোঁয়ায় তার শরীরের সমস্ত ব্যথা, দুঃখ, কষ্ট এক মুহূর্তে বিলীন হয়ে গিয়েছিল। বুঝলে তারানাথ, তোমরা এই যে জীবন নিয়ে এত গর্ব করো, এত বড় কথা বলো, এই তোমাদের যে জীবনে এত আসক্তি, মায়া, মমতা, পিছুটান, আসলে সত্যি বলতে কি মৃত্যুর যে পরম শান্তির কিন্তু আর কিছুই নেই তারানাথ।
আমি সেদিন সেই সাধুর কথার উত্তরে কিছুই বলতে পারিনি, কারণ যে মৃত্যুকে আমি সব সময় অবজ্ঞা করে এসেছি, যে মৃত্যুকে দেখতে কিংবা অনুভব করতে আমি সব সময় দূরে থাকতে চেয়েছি, সেই মৃত্যু আমার চোখের সামনে এসে ধরা দিয়েছিল। সেই মৃত্যু আমার চোখের সামনে এসেছিল অন্য এক মৃত্যু পথযাত্রী মানুষের জীবন কাঠি হয়ে। আমি এসব ভেবে চলেছি, তার মাঝেই সাধুর গলা পেলাম। যা এই জগতে মৃত্যু, তাই হয়তো অন্য জগতে জীবন। তা কে বলতে পারে? হ্যাঁ, এই দুনিয়া থেকে বেরিয়ে অন্য এক দুনিয়া নেই, তার নিশ্চয়তা কোথায় বলতে পারো তারানাথ? সাধুর কথার উত্তর আমি দিতে পারিনি, কারণ সব কথার উত্তর সব সময় হয় না, অথবা সব কথার উত্তর আমরা জানি না। তার বদলে সাধু আরো অনেক কিছু বলে যেতে লাগলো। তবে আমি ভাবতে লাগলাম, এই সেই মৃত্যু, যে মৃত্যু আমাদের সবার জন্য অপেক্ষা করে আছে। কোনো না কোনো একদিন আমাদের অজান্তে করাল গ্রাস সময়ের সাথে সাথেই নেমে আসবে, হয়তো কোনো অন্য রূপে, কোনো অন্যভাবে, কোনো এক অন্য জগতের জীবন কাঠি হয়ে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে এবং রূপম রায়ের কলমে জমজমাট দুটি তারানাথ তান্ত্রিকের গল্প। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।